আমি আপনাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি যে আপনি ঠিক পার করে দেবেন। আমি পার করার কেউ নয়, পার তোমাকেই করতে হবে, আমি শুধু রাস্তা দেখাতে হ্যাঁ পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, রাস্তা দেখালে আমরা পড়াশোনা ঠিক করে নেব, কিন্তু আপনার ওপর চরম বিশ্বাস, ভরসা। তুমি আমার দিক দিয়ে দেখো, আমি আমার দিক দিয়ে আমার অনেস্টি বজায় রেখে আমি অবশ্যই যা যা করলে তুমি চাকরি পাবে। কারণ দেখো লাস্ট বছরে আমাদের কাছে যে কজনই ইন্টারভিউ দিতে গেছে বোর্ডে সব কজনই পেয়েছে। কারণ এটাই যে মেন হচ্ছে তুমি সততার সাথে তোমাকে লড়তে হবে, আর অন্য কিছু নয় এখানে। ইন্টারভিউর জন্য কেউ একজন মাইক্রোফোন ভিডিও সব অন করে দিচ্ছে, বন্ধ করো। আমি তোমাদের ভিডিওটা বন্ধ করে দিচ্ছি না, ভুল করে কারোর অন হয়ে যাচ্ছে। বেশ, এবার শোনো যে কথাটা আমি বলি, যে পড়তে তোমাকে হবে, তোমার কি কি সমস্যা আছে কি কি জায়গার ঠিক করলে হয়ে যাবে। ইন্টারভিউ আহামরি ব্যাপার নয়, এটার জন্য যে আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে বা প্রচুর কিছু জানতে হবে সেটা নয় কখনোই। তুমি এই দুনিয়ার সবকিছু জানতে পারো না, এটা হতেই পারে না। আমি ইন্টারভিউতে গেছি, তো সেখানে দেখা গেল যে আমাকে একটা কোশ্চেন বলেছে, আমি পারলাম না, তার মানে কি আমাকে ইন্টারভিউতে বাদ দিয়ে দেবে, রিজেক্ট করে দেবে? এই ধারণাটাই মাথা থেকে আউট করে দাও, এটা ভুল ধারণা। এমন অনেকে আছে যে 5টা কোশ্চেন যদি করা হয় দেখা গেল 3টে কোশ্চেনে আনসার দিতে পারেনি, তারপরেও সে চাকরি পেয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি, মানে ইন্টারভিউতে কি কোশ্চেন না পারাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ম্যানেজিং ক্ষমতাটা বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ সব থেকে বেশি তুমি কিভাবে ম্যানেজ করছো সবকিছু, তোমার ভাব ভঙ্গি কথাবার্তা, সেগুলোর উপরে অনেক ডিপেন্ড করে। ইন্টারভিউ কখনোই দুটো কোশ্চেন, একটা জিকের কোশ্চেন ধরলো যে অমুক জিনিস কোথায় আছে বা এর রাজধানী কি অমুক কি, বেসিক একদম বেসিক আলাদা ব্যাপার। এটা এমন কোশ্চেন করলো পারলে না তার মানে যে তুমি যোগ্য নয়, এই কথাটাই ভুল। এখানে মেনলি তোমাকে দেখা হবে যে তুমি ছোট বাচ্চাকে পড়ানোর জন্য তোমার মেন হচ্ছে ডেমো। এখন যেটা হবে না, এখনকার ইন্টারভিউতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে ডেমোতে। ডেমোটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, মানে তুমি কত সুন্দরভাবে বোঝাচ্ছ, কত সুন্দরভাবে প্রেজেন্ট করছো, একটা বাচ্চার সাথে কতটা মিশতে পারছো। তোমাকে ইচ্ছে করে টিচার রাগাতে পারে, মানে এমন কিছু বললো তুমি যাতে রেগে যাও। এবার তোমার সেখানে চোখ মুখ কি বলছে, তোমার ভাবভঙ্গি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে ইন্টারভিউতে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখন হবে। আগে একটা একটা করে পার্ট ভাগ ছিল, যে এত নাম্বার হচ্ছে একাডেমিক থেকে, এত নাম্বার বিএড থেকে। এই বইতে তুমি, আমাদের যে বইটা আছে এই বইতে তুমি দেখতেও পাবে যে নাম্বার কোথা থেকে কত, এই পার্টগুলো সব করে দেওয়া আছে। তুমি যদি একটু এতে যাও তাহলে আগের যে নাম্বার স্ট্রাকচার ছিল যে কোথায় কি হলে কত নাম্বার পাবে, তো সেই 50 নাম্বারের ভাগ এরকম ভাবে দেওয়া ছিল যে কেউ যদি বিএড ডিএলএড করে থাকে তাহলে 15 নাম্বার, উচ্চ মাধ্যমিকে যে সেখান থেকে 10 নাম্বার, তার আবার পার্সেন্টেজ অনুসারে নাম্বার পাবে, মাধ্যমিকে 5 নাম্বার, টেট থেকে 5 নাম্বার, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে 5 নাম্বার, ইন্টারভিউ থেকে 5 নাম্বার, অ্যাপটিটিউড টেস্ট বা হচ্ছে যেটা ডেমো বলছি সেখান থেকে 5 দিয়ে একটা 50-এর উপর ভাগ করা আছে। এবার আমার যতটা মনে হচ্ছে হয়তো এই ভাগ মডিফাই হবে, হওয়া উচিত আর কি। কারণ এই মানে বিএড থেকে 15 বা হচ্ছে একাডেমিক, যেহেতু কোভিড পরিস্থিতি গেছে, দেখা গেছে আগেকার সময় যারা স্টুডেন্টরা তাদের যে নাম্বার, এখন কোভিড এর পরে নাম্বার গুলো অনেক অনেক বেশি। তো সেরকম অনেক জায়গা আছে, কোভিড এর আগেও এমন দেখা গেছে যে কিছু বছর আগের নাম্বার আর বর্তমান নাম্বারের সাথে তুলনা করা যায় না, নাম্বারে অনেক ডিফারেন্স। তো সে একাডেমিক থেকে কেমন কি নাম্বার নেওয়া হবে, ডেমোর উপর কতটা গুরুত্ব দেওয়া হবে, এগুলো আশা করি মডিফাই হবে, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এবং কথাটা ঠিক যে ইন্টারভিউটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। কেননা দেখো, প্রথমে কেউ একজন কিছু বলছে, কারা কারা ইন্টারভিউ দিতে পারবে। দেখো প্রথম কথা, ইন্টারভিউ দিতে পারবে যদি এই কোশ্চেনের আনসার দিতে বলো, তাহলে অবশ্যই ডিএলএড থাকতেই হবে। এখন তুমি বলবে স্যার তাহলে কি বিএডরা কোনোভাবে চান্স পাবে না? বিএডরা একটা বুদ্ধি কাজে লাগালে তবে চান্স পাবেই কিছু জন, সবাই হয়তো পাবে না, কিন্তু অনেকে, অনেক বিএড ক্যান্ডিডেট কিন্তু কিছু বুদ্ধি কাজে লাগিয়ে তারা কিন্তু চান্স পেতে পারে। যেমন, মানে আমার যতটা মনে হচ্ছে আর কি, যেমন ধরো দেখো, যেহেতু সরকার যখন নোটিফিকেশন দিয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছিল
যে যারা বিএড ক্যান্ডিডেট যদি কোনো কারণে আইনে এমন হয় যে এদেরকে সুযোগ দেওয়া হবে না, তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল করাবে। এটা কিন্তু বলে 2022-এর পরীক্ষা হয়েছিল। তুমি বলতে পারবে না যে স্যার এটা বলা ছিল না। এটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছিল যে আমরা তোমাদেরকে টেটে বসতে দিচ্ছি, কিন্তু আমাদের কেসটা চলছিল, তখনও কেস রানিং ছিল। যদি কেসে দেখা যায় হেরে যাওয়া হয়, তাহলে কিন্তু বিএডরা ক্যান্সেল হয়ে যাবে, এই কথাটা কিন্তু বলা ছিল। এবং বর্তমান আইন অনুসারে বিএডরা কোনোভাবেই টেটে বসতে পারে না, এটা একদম সঠিক কথা। তাহলে কারা পারে? এমন কিছু জন ছিল যাদের বিএড ডিএলএড দুটো ছিল, কিন্তু সে তার বড় ডিগ্রিটা দেখানোর চেষ্টা করেছে যে সে যেহেতু বিএড করেছে মিনস সে গ্র্যাজুয়েট, তো সেই হিসেবে সে বিএড এর ডিগ্রিটা দিয়ে ফর্ম ফিল আপটা করেছিল, কিন্তু তার ডিএলএড এরও সার্টিফিকেট ছিল, কিন্তু ডিএলএডটা সে দেয়নি তখন। তার মানে তার বিএডটা ছিল এবং ডিএলএড ছিল, যেহেতু তার ডিএলএড ছিল তাহলে সে সেখানে চান্স পাবে। তার সাথে সাথে এই সুযোগটা কিছু জন আবার নিয়ে নেবে এইভাবে যে স্যার আমি তখন ডিএলএড এ রানিং ছিলাম, এটা একটা ব্যাপার হবে। যেহেতু ইন্টারভিউটা 1 বছর হয়নি, মাঝখানে গ্যাপ হয়ে গেল, তাতে দেখা গেছে অনেকে 2022-এ টেট কোয়ালিফাই করার পরে তারা ডিএলএড এ ভর্তি হয়ে গেছে সাথে সাথে। তারা দেখা গেছে ডিএলএড হয়তো এই মুহূর্তে প্রায় কমপ্লিট, বা হয়তো কারোর কিছুটা বাকি আছে। তারাও হয়তো আইনের ফাঁক ফোকরের দিক দিয়ে চান্স পেলেও পেতে পারে, এটা পসিবিলিটি আছে। মানে ডিএলএডটা কম্পালসারি, কিন্তু সরকার হয়তো এই জায়গায় একটা রাস্তা করতে পারে যে যেহেতু 2022-এ ও টেট কোয়ালিফাই করে গেছে, সেই মুহূর্তে এরকম রানিং ক্যান্ডিডেট অনেকে হয়তো ছিল, কারণ তখন বসতে যে দিয়েছিল সেখানে বলেছিল যারা ডিএলএড এর প্রথমে মানে জাস্ট ভর্তি হয়েছে তারাও পরীক্ষায় বসতে পারবে, যারা বিএড এ জাস্ট ভর্তি হয়েছে তারাও বসতে পারবে। এই কেস যেহেতু বলা ছিল, সেই কারণে যারা ডিএলএড এ জাস্ট ভর্তি হয়েছিল, বা এমনও আছে 2022-এ টেট কোয়ালিফাই করার পরে যখন দেখেছে যে হেরে গেছে, তারা কিছু জন ছিল যারা ডিএলএড এর সাথে সাথে আবার ভর্তি হয়ে গেছিল। অনেক জায়গাতে আবার টাকা দিয়ে ডেটকে এগিয়ে ডিএলএড এ ভর্তি করিয়ে নিয়েছে। এমনও ঘটনা ঘটেছে যে ভর্তি হয়তো হয়েছে পরে, কিন্তু তার সেশন হয়েছে অনেক আগে থেকে। এই যে ক্যান্ডিডেট গুলো, এরা কিন্তু এর মধ্যে ঢুকবেই, কারণ এখানে বাধ্য হয়ে যাবে সরকার, প্লাস কোর্ট থেকে এই আইন মানে এটা বাধ্য হবে দিতে, যেহেতু ডিএলএড ক্যান্ডিডেটকে তখন সে তো তার তো ডিএলএড তখন রানিং ছিল আর সরকার সেটাকে দিয়েছে। একদম যদি কারোর শুধু বিএড থাকে, কোনোভাবে ডিএলএড এর আশেপাশে নেই, তাহলে তার ক্ষেত্রে 99% চান্স হয়তো সুযোগ পাবে না। ঠিক আছে, এটা যতটা আমার মনে হচ্ছে। তবে যারা বিএড এর সাথে ডিএলএড আছে, বা পরে পরে ডিএলএড এ ভর্তি হয়ে গেছে, বা ডিএলএড করে নিয়েছে, এমনদের কিন্তু 80% চান্স আছে যে তারা কিন্তু এই সুযোগটা পেতে পারে। যে পাক না পাক, মূল ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে তোমার ক্যান্ডিডেট সংখ্যা, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, এই রকম ভাবে যত স্টুডেন্ট ঢুকুক বা যাই ঢুকুক, তোমার যদি 10,000 সিট বেরোয় ইন্টারভিউর জন্য, তাহলে 1 লাখ ক্যান্ডিডেট লাগবেই লাগবে। ঠিক আছে, অতএব তোমরা অনেকেই ডিএলএড ক্যান্ডিডেট আছে যারা ফালতু ফালতু কেস করে জিনিসটাকে আবার প্রবলেম করতে পারে, এটা কিন্তু সম্ভাবনা থাকছে যে কিছু জন থাকবে যখনই ইন্টারভিউতে এদের কিছু একটা সুযোগ দেওয়া হবে বা কিছু করা হবে, সঙ্গে সঙ্গে আবার কেস ঠোকার চেষ্টা করবে। এটা করা মানে নিজেদের পায়ে নিজে কুড়ুল মারা, এটা আমাদের হাতে কিছু নেই, এটা কিন্তু নিজেরা নিজের পায়ে কুড়ুল মারা। কিন্তু এটা একদম 100%, যে সরকার থাকুক না কেন, একটা সিটের জন্য 10 জনকে লড়তেই হবে। অতএব 1 লাখ ক্যান্ডিডেট পাস করলে সেখানে 10,000 জন স্টুডেন্ট লাগবেই লাগবে। কোনো কারণে যদি তাদেরকে বলা হয় যে যারা ডিএলএড রানিং ছিল কিন্তু তারা টেট কোয়ালিফাই করে গেছে, আমরা তাদেরকে ইন্টারভিউতে সুযোগ দেব, এই কথাটা সরকার বা কোর্ট থেকে আইন আসার পরে যদি কোনো কারণে ডিএলএড ক্যান্ডিডেটরা এই ভুলটা করে বসে যে চল আবার কেস ঠুকে দেই, কেন তাদেরকে সুযোগ দেবে?
আমরা শুধু কয়েকজন যাব, আমাদের জন্য কোনো ইন্টারভিউ হবে না, 50,000 সিটের জন্য আমরা ভ্যাকেন্সি চাই, দিয়ে আমরা যাব, আমাদেরকে হাতে হাতে চাকরি দিবে। এই ধারণাটা একদম মাথা থেকে আউট করে দাও। যদি এরকম ধারণায় থাকো, এটা বাস্তবে সম্ভব না। তোমার কোনো টেস্ট নেওয়া হবে না, তুমি শুধু টেট কোয়ালিফাই করবে, তারপর চাকরি পাবে ভাবছো, তুমি এই যুগে বসবাস করার মতো যোগ্য নয়। তাহলে এই আশাটা যারা করছে বা যারা এর জন্য কেস করছে, তারা গরু ছাড়া আর কেউ না। একদম সোজা কথা বলছে। কারণ এতে নিজের পায়ে নিজের বিপদ। গরুও আমাদের ক্ষেত্রে অনেক কাজে, গরু বললে ভুল হয়ে যাবে, গাধা টাধা বললে তাও কিছু, একটা গাধা অনেক পরিশ্রম করে, ঠিক আছে? মানে কারোর সাথে তুলনাও আমি করতে পারছি না। কারণ এটা নিজের পায়ে নিজের কুড়ুল মারা, তার সাথে সাথে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা হয়। কখনো এটা হতে পারে না সরকার সাথে সাথে বলবে যে বাবা আমার 1 লাখ ক্যান্ডিডেট পাস নেই, আমি 10,000-এর নিয়োগ বের করতে পারবো না। হ্যাঁ, তুমি যদি চাইছো ঠিক আছে, তাহলে তুমি ওরকমই হবে। হয়তো তোমার 50,000 পাস করেছে, চলো 5,000-এর জন্য আমি তাহলে ইন্টারভিউ নিচ্ছি, এটাই করবে। এছাড়া আর কোনো রাস্তা থাকবে না, সিট কমে যাবে। তো এই ঘটনাটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই এই ভুলগুলো না করাই উচিত, এবং এই আন্দোলনের সমর্থন আমি করব না, অন্য কেউ না করলে আমি করব না। তো এই জায়গাটা কিন্তু দাঁড়াচ্ছে। মোট কথা ফোকাস তোমার থাকবে যে আমাকে কিন্তু মাথা পিছু আমার লড়াইটা হবে 10 জনের সাথে, আর কারোর সাথে না। আমার লড়াই 10 জনের মধ্যে আমাকে একজন হতে হবে, এটা থাকবে আমার টার্গেট। এবার এই 10 জন থেকে একজন হতে গেলে তোমার শুধু একটা রাস্তা, সেটা হচ্ছে কথা বলা, ভালোভাবে বলতে হবে, বুঝিয়ে কথা বলা, কথা বলার সময় এদিক ওদিক এদিক তাকানো, এই জিনিসগুলো ক্যান্সেল করা। আপাতত নিজে পারলে, দেখো হয়তো আমরা তোমাকে সপ্তাহে 2টো ক্লাস নিলাম, তুমি হয়তো 2 দিনই ডেমো দিলে, ইন্টারভিউ করলে, ভালো কথা। তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, ইউটিউবের জন্য ভিডিও বানাও বা রিল বানাও। এতদিন মানে সবসময় আমরা স্টুডেন্টদেরকে বলি যে দেখো এইভাবে টাইম নষ্ট করো না, রিল বানিও না, অমুক করো না। এগুলো কেন বলা হয়? কারণ সেটা পড়ার সময় সে যদি টেট কোয়ালিফাই না করে থাকে, তাহলে তখন তার টার্গেট হবে আগে টেট কোয়ালিফাই, কারণ তাকে রিটেন এক্সাম দিতে হবে। কিন্তু যখনই স্কিল ডেভেলপের ব্যাপার আসে, তখন কিন্তু তুমি কোনো কিছু একটা টপিক ইউটিউবে পড়াও, 10টা বাচ্চাকে ফ্রিতে পড়াও, না হলে তুমি রিল বানাও। এগুলো করলে না, তুমি যখন ক্যামেরার সামনে বারবার ফেস করবে না, তোমার বলার ক্ষমতা অনেক। তুমি হয়তো আগে 3 বছর আগে আমার ক্লাস যদি কেউ করে থাকো, তার বলার পাওয়ার আর এখন যে পাওয়ার, দুটোর মধ্যে রাত দিনের পার্থক্য পাবে। কারণ যতদিন আমি এই জিনিসের মধ্যে থাকবো, তত আমার কথা বলার পাওয়ারই চেঞ্জ হতে থাকবে। এবং মানে কোনো কিছু ভেবে কথা বলতে হবে না, অটোমেটিক মাথা থেকে বেরোবে, পরপর পরপর একা একা বেরোবে। আমাকে আগে থেকে যে স্ক্রিপ্ট লিখতে হবে না, যে আমি এই বলবো ওই বলবো। আমরা অনেক সময় কি করি, যখনই বলে যে স্যার আজকে তোমার কিন্তু, স্যার বলে দিলে আজকে তোমার ডেমো নেবো, তুমি কিন্তু রেডি থাকবে। স্টুডেন্ট কি করে, বাড়িতে বসে স্ক্রিপ্ট রেডি করে, ওই নাটকের মতো আর কি। আমি না প্রথমে স্যারকে এইটা বলবো, তারপর আমি এইটা এরকম বোঝাবো, এই করব, এই ব্যাপারটা তখন একটা না রেডি হয়। তারপর যখন সামনে আছে, স্ক্রিনের সামনে, যখন স্যারের সামনে মাইক্রোফোন ক্যামেরা অন হয়ে যায়, তখন দেখা যায় যে ওলট পালট হয়ে যায়। এটা বলতে পারলাম তো এটা বললাম না, এটা বলতে পারলাম তো এটা, মানে নাটকের মতো মনে থাকে না অনেক জিনিস। এই ঘটনাটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট স্কিল আসছে না। এই জিনিস তখনই লাগবে না যখন তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না। তুমি একটা টপিক পড়লে, পড়ে তুমি রেডি, তার জন্য তোমাকে নতুন করে কিচ্ছু ভাবতে হবে না। স্যারের সামনে ফেস করবে, দেখবে অটোমেটিক মাথা থেকে বেরোচ্ছে, তোমার অটোমেটিক আসবে। তার জন্য এক্সট্রা কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ, পড়াশোনা করে সবসময় পড়ানো উচিত। পড়াশোনা করে যদি পড়ানো হয়, তাহলে সেই পড়ানোর যে মানে জিনিসটা হবে, যে কোয়ালিটিটা থাকবে, সেটা না পড়িয়ে মানে কেউ একটা পড়াশোনা করলো না, জাস্ট বসে গেল, সেটা স্টেজ মেকআপ হয়। আমরা অনেক সময় স্টেজ মেকআপ করতে অনেক সময় অনেকে করে, যখন দেখা গেল যে প্রচুর চাপ, কোনো কারণে একটা ক্লাস পড়ে গেছে, সেটা নিতেই হবে, না নিলে নয়, তখন অনেক সময় স্টেজ মেকআপ করে। এটা সবাই করে থাকে। অনেক সময় তুমিও হয়তো কোনো বাচ্চাকে পড়াতে গেছো, সেদিন কোনো কারণে তোমার শরীর খারাপ ছিল, পড়নি টরনি, জাস্ট পৌঁছে গেছো, তো তুমি কোনো রকম ভাবে নানা রকম সোজা জিনিস দিয়ে দিয়ে স্টেজ মেকআপ করো। এই জিনিসটা ইন্টারভিউতে বাবা চলবে না। স্টেজ মেকআপ করার জায়গা নয় ওটা। ওখানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, ডেমোটা যেন আমার খুব ভালো হয়। 2টো জিকের কোশ্চেন পারলাম না, এটা কোনো ফ্যাক্টর নয়। আমরা পড়বো কি, আমাদের পড়ার স্ট্র্যাটেজি কি থাকবে? প্রথমত দেখো, এই 155 পেজের যে বইটা দেওয়া আছে,
এখানে মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু কোশ্চেন আছে, মোটামুটি প্যাটার্ন তুমি ভাববে না এখান থেকে ডিরেক্ট কমন পেয়ে যাবে। কোশ্চেনের প্যাটার্ন কেমন কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। প্রথমে ইনিশিয়াল যে কোশ্চেন গুলো হয় আর কি, একদম প্রাথমিক অবস্থায় কিছু কোশ্চেন করা হয় যেগুলোতে স্টুডেন্টকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করানোর জন্য বা নার্ভাস কাটানোর জন্য। অনেক সময় কি হয়, যখন তুমি সামনে যাও তো সেক্ষেত্রে কি হয় যে তোমার মধ্যে অনেক নার্ভাস কাজ করে, 3-4জন টিচার আছে, তার সামনে কথা বলতে গিয়ে ভয় পাও, সেইগুলো কাটানোর জন্য তোমার চোখ মুখ দেখে যখন বোঝে যে তুমি একটু নার্ভাস আছো, তখন নানা রকম গল্প করার চেষ্টা করা হয়। আপনার নাম কি, আপনার নামের মানে কি আপনি জানেন, আপনার বাড়ি কোথায়, আপনি মানে আপনার জেলার আশেপাশে কি আছে, আপনার বিখ্যাত, মানে একটু নর্মাল গল্প করার চেষ্টা করা। এগুলো কিন্তু এমন নয় যে আহামরি ব্যাপার বা এর উপরে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ, ওরকম ব্যাপারটা নয়। কিন্তু এগুলো বেসিক্যালি কোশ্চেন করা হয় এই কারণে, জাস্ট তোমার নার্ভাসনেস কাটানোর জন্য। যে স্টুডেন্ট আগে গিয়েই দেখে যে ওর কোনো নার্ভাস নেই, ও আরামসে বিন্দাস আছে, তখন এই কোশ্চেন অত বেশি করা হয় না। টুকিটাকি একটা দুটো জেনে তারপরে ডিরেক্ট চলে যাওয়া হয় সাবজেক্টের বিষয়ে। যদি দেখা যায় না ম্যাচিওর আছে, 2-4টা জিকের কোশ্চেন হয়, বাকি চলে যায় ডিরেক্ট ডেমোতে। তার মানে টাইমটা কোথায় আমাকে বেশি লাগবে। তুমি যদি চাও যে তোমার ডেমো ক্লাসটাতে বেশি টাইম তুমি পাও, ডেমো ক্লাসটা যাতে তুমি ভালো করে দিতে পারো, তার জন্য যদি বেশি টাইম পাও তাহলে খুব ভালো। যদি এটা তোমার মেন্টালিটি থাকে তাহলে তোমার স্মার্টনেস ভীষণ দরকার। তুমি যত অ্যাডভান্স থাকবে, ম্যাচিওর থাকবে, তত কি হবে, তোমাকে এইসব বেসিক কোশ্চেন করবে না। এগুলো একটা দুটো করে ডিরেক্ট চলে যাবে সাবজেক্টে, সাবজেক্টের উপরে কোশ্চেন করলে করলো, তারপর না হলে ডিরেক্ট বলবে তোমার ডেমো দাও, তাড়াতাড়ি সিলেক্ট ব্যাপারটা চলে আসে। কিন্তু এই কোশ্চেন যদি আমাকে অনেক অনেক করতে হয়, সময় তো প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট 10 মিনিট কি 15 মিনিট একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। কারোর ক্ষেত্রে 19-20 হয়ে যায়, অনেক সময় আলাদা ব্যাপার, বা হয়তো কেউ মনের মতো হয়ে গেছে। অনেক সময় একটু কি হয়, যারা স্যার ম্যামরা থাকে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা বাইক থেকে, ওই বলে না যে আগে হচ্ছে গুণ পরে বিচার হয়, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই যে ব্যাপারটা থাকে। কেউ একজন গেছে খুব সুন্দর দেখতে, মুখটাও সুন্দর, সুন্দরভাবে সেজেও গেছে, তো দেখা গেল সে গিয়ে তার হাসি মুখটা দেখে, মানে মুখটা সুন্দর মানে কি, যে কোনো মুখে সুন্দর তখনই লাগে তার মুখের ফেসটা যদি হাসি মুখ থাকে। কেউ যদি গুরু গম্ভীর একদম এরকম ভাবে এমন ভাব দেখাচ্ছে, সুন্দর হলেও মুখটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো তোমার হাসি মুখ তোমার মুখ মানুষের মন জয় করে ফেলে। তখন দেখা যায় তার সাথে একটু ফ্রেন্ডলি গল্প করে, 2-1টা গল্প করে। তো চেষ্টা হয় এরকম জায়গাটা, মানে হাসি মুখটা ভীষণ দরকার। মিষ্টি মুখ যেটা, যে তোমাকে যে ভীষণ রূপ সুন্দরী, দেখো এমনটা কখনো ভাববে না যে যে রূপ সুন্দরী খুব সুন্দর দেখতে সে সব জায়গাতে সবকিছুতে জয়ী, ভুল কথা। তাহলে ঐশ্বর্য রায়ের আজকে ডিভোর্স হতো না। ঐশ্বর্য রায় হচ্ছে ধনীর দিক দিয়ে সেকেন্ড, উনি বিশ্ব সুন্দরী, তার আজকে সে সংসার করছে না, তার সংসার ভেঙে যাচ্ছে, তার কিসের অভাব। মানে এটা কখনোই এই ধারণায় থাকবে না যে ও সুন্দর, ও তার মানে ওই হচ্ছে সব পেয়ে যাবে না। সুন্দরটা হাসিতে থাকে। একটা ছেলে বা মেয়ের তার মুখের হাসিটাই তার রূপ, একদম সৌন্দর্য ফুটে উঠেছে এখানে। অতএব গুরু গম্ভীর ভাব, চোখের চাউনি, এই জিনিসগুলো যেন না থাকে। সুন্দর ছিমছাম থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলাম, হাসি মুখ থাকলো, যে কেউ তোমাকে প্রতি অ্যাট্রাক্ট হবে, যে কেউ, ঠিক আছে। তো তখনই তোমার প্রতি কি হচ্ছে, এটা আলাদা আলাদা ফিল হবে। তখন নানা রকম যে কোনো কারণ, ওরাও তো মানুষ রে বাবা, ওরা তো আর আদার্স ইয়ে থেকে আসেনি। তো এগুলো একটা কি হয়, ওই যেটা বলা হয় যে আগে দর্শনধারী পরে গুণ বিচার, এই ব্যাপারটা একটা থাকে। তারপরে তোমার এই হাসি মুখ, বাচ্চার সাথে মেশার একটা যে সহানুভূতি ভাব, যে হ্যাঁ এ বাচ্চাদের ক্লাস নিলে বাচ্চারা এর ক্লাস করতে মজা পাবে বা এর সাথে মিশতে পারবে, এগুলো না ওখানেই প্রকাশ হয়ে যায়। অতএব গুরু গম্ভীর ভাব, এই ভাব, এইগুলো যেন না থাকে। এগুলো খুব, সিলেবাস কি পড়বো, যে স্যার পড়ার তো কোনো শেষ নেই, যেমন মার খাওয়ার কোনো বয়স নেই, পড়ার কোনো শেষ নেই। তাহলে কি পড়বো, পড়তে তোমাকে হবে সিলেবাসের উপরে, মানে ওই ক্লাস 1 থেকে 5-এর বই ভালো করে পড়তে হবে, 6 থেকে 10 অ্যাডভান্স একটু দেখে রাখতে হবে ভালো করে। এর উপরে থাকছে নিজের সাবজেক্ট। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, নিজের সাবজেক্টের উপরে যতটা পারবে, যা যা পারো ততটা চেষ্টা করবে। তবে খুব যে হাই ফাই অ্যাডভান্স লেভেলে যাবে তা নয়। যদি তুমি সাবজেক্টে দেখা গেছে তুমি একজন ভালো স্টুডেন্ট,
তুমি হয়তো গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, তোমার নাম্বারও ভালো আছে। যে যত ভালো হয় তার তত বিপদ বেশি, ঠিক আছে? কেন? কারণ যদি কেউ একজন ধরো ম্যাথ অনার্সের স্টুডেন্ট, ও মাস্টার ডিগ্রি করেছে, ওর মার্কস ভালো আছে, ঠিক আছে, দেখা গেল যে ও ভালো একটা ইউনিভার্সিটি থেকে করেছে, মার্কস যেমন আমাদের বিপদ বেশি। আমরা যদি কোথাও এইসব জায়গাতে যাই, তখন দেখা যায় এই বাবা যাদবপুর থেকে মাস্টার ডিগ্রি করা, এই এত পার্সেন্ট নাম্বার, ফার্স্ট ক্লাস উমুক, তখনই কি হয়, কোশ্চেনের লেভেলও হাই হয়ে যায়। যে যত মানে স্ট্যান্ডার্ড, তার কোশ্চেনের লেভেলও তত হাই হয়ে যায়, তখন বিপদে বেশি আসে। সেই সমস্ত স্টুডেন্টকে কি করতে হচ্ছে, তার লেভেল অনুসারে তাকে পড়াশোনা করতে হয়, আরো বেশি তাকে খাটতে হবে। কিন্তু যখনই তুমি যদি মিডিয়াম একটা জায়গাতে থাকো, তাহলে তোমার টার্গেট থাকবে মিডিয়াম থেকে একটু বেশি পড়াশোনা করা, মানে বেসিক জায়গা সব ক্লিয়ার থাকবে, তার উপরে নিজের সাবজেক্টে মিডিয়াম থেকে আরেকটু হাই করে রাখা, তবে কি কাজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো, যে যতটা নিতে পারে তাকে তো ততটাই দেবে না। একজন বলছে যে স্যার আমি প্রচুর কষ্ট পাচ্ছি, আমার জীবনে কষ্টের শেষ নেই, ঠিক আছে, ভগবান এত নিষ্ঠুর কেন, আমাকেই শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। তোমার টেস্ট চলছে এক কথা, তুমি নিতে পারছো, তোমাকে আরো একটু কষ্ট দেওয়া হচ্ছে। একটা সময় এমন একটা জায়গা আছে, তোমার কাছে আর কোনো কষ্টই কষ্ট মনে হবে না, তুমি সবকিছু জয় করে ফেলবে। আর একটা একটা কোনো মানুষ, সে অল্প কষ্টতে ভেঙে পড়ে, একদম অল্পতেই ভেঙে পড়ে, সে ডিপ্রেশনে চলে যায়, হয়তো কালকেই তার মেন্টালিটি আসবে আমি সুসাইড করে নেব, মুখ করে নেব, ঠিক আছে? অনেকে আছে যে ঠাকুর ঠাকুর কিছু মানেই না, ঠিক আছে, অনেকে বলে, এই কথাটা খুব শোনা যায়, স্যার ওর ফ্যামিলি কেউ ঠাকুর মানে না, কেউ কোনো আল্লাহ কোনো বই কোনো কিছু মানে না, অথচ ওরা বিন্দাস আছে। কিন্তু আমরা যত ঠাকুর মানি, যত আমি আল্লাহ মানি, আমাদের জীবনেই তত কষ্ট আছে। কারণ ওই পরীক্ষার কোশ্চেন পেপারের মতো, তুমি ভাবো একটা ছেলেকে তুমি কোশ্চেন দিয়েছো একটা, সে বলে দিল, তো নেক্সট কোশ্চেনটা সোজা হবে না আরো কঠিন হবে? তো ডেফিনেটলি আরো একটু টাফ হবে না, কারণ সে যত আনসার দিতে থাকবে তত তুমি তাকে টাফ কোশ্চেন করতে থাকবে। কিন্তু প্রথম চান্সেই যদি সে না পারে, তাহলে তাকে একটু সোজা কোশ্চেন করা হবে, যাতে সে পারে। পুরো পুরো দুনিয়াই সেরকম ভাবে চলে, নতুন কিছু না। প্রতিটা জায়গাতে তোমার কর্ম, তোমার ব্যবহার, সেটাই উল্টে তোমার উপর পড়বে। তুমি কারোর সাথে কারোর ক্ষতি করলে তোমার ক্ষতি হবেই হবে, তুমি কারোর সাথে উপকার করলে প্রথমে খারাপ হলেও পরে ঠিক তোমার ভালো আছে। এখন পড়াশোনাটা যেটা ইম্পর্টেন্ট জায়গা, বারবার বলছি, ভয় পাবে না। সব থেকে প্রথম তোমাকে জয় করতে হবে ভয়কে। ভয়কে যে জয় করেছে তার চাকরি অনিবার্য। তুমি এটা ফিল করবে না কখনো যে স্যার হঠাৎ করে একটা কোশ্চেন ধরেছি আমি পারিনি, মানে বেশিরভাগ স্টুডেন্ট কেটে যায় কোথায় জানো, একটা কোনো কোশ্চেন করেছে, ও পারলো না, না পারার সাথে সাথে না ওর মধ্যে নার্ভাস কাজ, মানে নার্ভাস হয়ে পড়ে, এই বাবা আমি এটা পারলাম না, আমি মনে হয় চাকরি পাবো না, মনের মধ্যে এইসব চলতে থাকে। আর অন্য মনে সবাই বেশি দিয়ে দেবে, এতজন, আমি মনে হয় পাবো না। এই জিনিস যখন ভাবছে না, তার চোখ মুখ সব কথা বলছে এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছে, নেক্সট কোশ্চেনটা পারলেও না সেটা আসবে না মাথায়, ভয়ে ভয়ে সেগুলো ভুলে যাবে, তখন আর সে কথা মুখ থেকে কথাই বেরোবে না। এই জায়গাটা তোমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, না পারতেই পারি, একটা দুটো আমার বন্ধু প্রাইমারিতে যে আগের বার ওই জাস্ট এর আগের বার পেয়েছে একজন, তো বলছে আমি 3টে কোশ্চেন পারিনি আনসার দিতে, আমাকে নর্মাল কিছু কোশ্চেন বলেছে, তারপরে ওই বললো ধানের গোলা কোথায়, কোন একে বলা হয়, এরকম কয়েকটা কোশ্চেন বলেছে, দিয়ে আরামসে ছেড়ে দিয়েছে, তারপরে চাকরি পেয়ে গেছে। কারণ তার সেই মানে সেই জিনিসে সে কখনোই ভাবেনি ও একটা না পারিনি মানে আমি ভয় পেয়ে গেলাম, থতমত হয়ে গেলাম, এই ব্যাপারটা থেকে তুমি বেরিয়ে আসতে হবে। হতে পারে আমি দুটো তিনটা জিকে কোশ্চেন নাও পারতে পারি, কিন্তু তাতে আমি ভেঙে পড়বো না, আমার নিজের জায়গাটা বজায় রাখবো, তাহলে দেখবে একদম কনফার্ম তুমি চাকরি পেয়ে যাবে, নিশ্চিত তোমাকে সিলেক্ট করবে। তাহলে তোমাকে দুটো তিনটা জায়গা খেয়াল করতে হবে। এক হচ্ছে ডেমো, যত বেশি পারবে ডেমো দাও, তুমি ভিডিও শুট করো, তুমি যদি মনে করছো যে ইন্টারভিউতে এটা কাজ করতে পারো, 4জন 5জন একটা গ্রুপ বানিয়ে ফেলবে। দেখো সবসময় টিচার তো সাথে থাকতে পারবে না, এবার সবসময় যে টিচারকে থাকতে হবে এমন কোনো কথা না, আমরা একসাথে গ্রুপ বানিয়ে ফেললাম, ধরো আমরা 4জন 5জন একটা বন্ধু বান্ধবী হলাম, এবার কি হলো, 4জন 5জন ভিডিও শুট করলাম কোনো একটা টপিকের উপর, বললাম যে চল আজকে এই টপিকটা পড়াবো, 5জন ভিডিও শুট করলাম, ভিডিও শুট করে একটা গ্রুপ নিজেরা বানিয়ে নিলাম। আজকের দিনে কত ফেসিলিটি,
হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ফেললাম, 5 জনই ভিডিও পোস্ট করলাম, ভিডিও পোস্ট করে প্রত্যেকের খুঁত ধরার চেষ্টা করলাম। মানে এটা কাকিমা, পাড়ার কাকিমারা খুব করে, ঠিক আছে, এটা এখন তোমাদেরকে করতে হবে। কত কিছু শিখতে হয় জানো, মানে জীবনে চলতে গেলে খারাপ জিনিসও লাগে। পাড়ার আশেপাশে কাকিমারা উঁকি মারে, এই বা কোনো কিছু টোন মারে, কেউ ধরো বাড়িতে চাকরি না পেলে, আর কতদিন পড়বি, কতদিন বেকার থাকবি, ও তো ওর বাড়ির শুনলাম ওই হয়ে গেছে, এই হয়ে গেছে। বাড়িতে কেউ একটা এলে উঁকি মেরে দেখবে, কে এলো গো, এটা তোমার মেয়ের বয়ফ্রেন্ড নাকি, অমুক নাকি, মানে ওরা ওইসব কাজগুলো করে থাকে। তো মানুষের খুঁত ধরা বা মানুষের ভুল ধরতে এক্সপার্ট থাকে। এই কাজটা এখন তোমাকে করতে হবে। 5 জনের গ্রুপ বানালে, ভিডিও করলে, শুট করে ওখানে দিলে, 5 জন টপিকটা যেহেতু পড়েছো তো 5 জনই জানো। এবার কি করলে, প্রত্যেকে যে যার ভিডিও, প্রত্যেকে বাকি 4 জনের ভিডিও দেখলে, নিজেরটাও দেখলে, দেখে কার কোথায় খুঁত হচ্ছে পয়েন্ট আউট করলে এইগুলো কাটো। কারণ সব থেকে বড় হচ্ছে ডেমো, এটা বারবার বলছি। আর লাস্ট বার তোমরা অনেকে হয়তো ওদের সাথে ক্লাস করেছো, দেখবে নাম ছিল সুভাশিস, মেবি আমি ভুলে যাচ্ছি নামগুলো, 2-3 জন যারা মানে লাস্ট ইয়েতে পেলো। এক হচ্ছে সত্যপ্রিয়, ওদের ডেমো ক্লাস দেখবে পুরোনো এতে আছে, ডেমোটাই অ্যাট্রাকটিভ ছিল। ওরা যখনই কথা বলতো সেই পাওয়ার বা সেই জন্যই চাকরি পেয়েছে। কিন্তু অন্য আলাদা আর কোনো কারণ নেই, যে এমনটা নয় যে ওরা সব কোশ্চেনের আনসার সঠিক দিয়ে দিয়েছে। মেন হচ্ছে ডেমোটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে বা তাদের কথা বলা সুন্দরভাবে এমন, যার জন্য বলছে যে এ পারবে, এ বাচ্চাকে পড়াতে পারবে। বাচ্চাকে পড়াতে যাবে তুমি তো অত অত তোমার কোয়ালিটি লাগবে না, ওখানে লাগবে মিষ্টি মিশুকে ভাব, তার সাথে বেসিক কথা বলা, কত সুন্দর করে বোঝাতে পারছো, এগুলো দিলেই হয়ে যাবে আর কিছু। ওকে, কে কি বলছো বলো, কিছু বলছো, আর কার কি জানার আছে বলো। এবার তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে স্যার নেটওয়ার্কের একটা প্রবলেম আছে, তো এই কারণে সপ্তাহে 2 দিন ক্লাস নেব। 2 দিনই সবাই জয়েন করতে পারো, ঠিক আছে, এমনটা নয় যে আমরা একবেলা করব অন্যজন আর একবেলা করবো, এক নয়। কিন্তু 2 দিনের মধ্যে একটা সকালে রাখা হবে, একটা সন্ধ্যাতে রাখা হবে, ঠিক আছে। এবার রুটিন অনুসারে, রুটিন বলতে দেখো, সকালে রাখতে গেলে আমাকে ওই শনিবার রবিবারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, কারণ আমার ছুটি শনিবার রবিবার। আমার সোম থেকে শুক্র স্কুল থাকে পুরো, মানে সকাল ধরো 10টা 30 থেকে আমার 5টা পর্যন্ত থাকছে। অতএব আমি সোম থেকে শুক্র পারবো না, শনিবার দিন আমার নিজের ছুটি থাকে। তো শনিবার রবিবারের মধ্যে সকালবেলা আমি করাতে পারি। আর বাকি দিনগুলো আমার অনার্সেরও পড়ানো থাকে সকালে 8টা থেকে 10টা, ওই টাইমে হবে না। তো আমার ক্লাস শনিবার আর রবিবারের মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে। শনিবার রবিবারের মধ্যে সকালে একটা আমি ক্লাস রাখতে পারি, তার মধ্যে আবার রবিবারটা সম্ভবত কম্পিটিটিভের একটা সকাল থেকে 11টা 11:30 পর্যন্ত মেবি আস। তাও শনিবারটা তোমাকে ধরে রাখো সব থেকে বেশ, শনিবার দিন ওই 10টা, এই টাইমটা আপাতত ধরে এটা রাখতে কখন হবে। স্যার? বলো। স্যার হ্যালো, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। বলছি আমি আজকে ফার্স্ট টাইম জয়েন হলাম। এই গ্রুপে হুম। জয়েন নেই, লিঙ্কটা আমাকে একজন শেয়ার করলো। তো কবে থেকে ক্লাস হচ্ছে আমি কিছুই জানি না। আমি 15 হ্যাঁ, মিনিট হলো ক্লাসটা জয়েন আজকে, করেছি। আচ্ছা আচ্ছা, বেশ, রেকর্ডিংটা দেখে নিও। আজকে ইন্টারভিউর প্রথম ক্লাস, ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু হবে 17 তারিখে, ক্লার্কশিপের এক্সাম আছে, ঠিক আছে। হ্যাঁ ওই এক্সাম থাকার কারণে 17 তারিখ পর্যন্ত ক্লাস হচ্ছে না, 17 তারিখের পরে রুটিন অনুসারে ক্লাস হবে। রুটিনটা যেটা হচ্ছে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তার মধ্যে থাকছে একটা হচ্ছে শনিবার দিন 11টা থেকে করে রাখবো, শনিবার দিন 11 ওকে AM। ওকে। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে সেটা রবিবার দিন 11 AM হতে পারে। হুম মোটামুটি শনিবার রবিবার 11 AM টাইমটাকে তোমাকে ফাঁকা রাখতে হবে। হুম এবার ফাইনাল শনিবারটা করে রাখো, রবিবারটা হলেও হতে পারে, এটা ডিপেন্ড করছে। আমার যেহেতু ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে গেলে নিউ রুটিন আসবে, হুম মানে নতুন যখন সেশন শুরু হবে তখন নিউ রুটিন আসবে। সেক্ষেত্রে যদি আমার শনিবার ক্লাস পড়ে যায় তাহলে আমাকে শনিবার আবার স্কুল যেতে হবে। তো সেক্ষেত্রে আমি শনিবার তখন প্রবলেম হতে পারে। তাই আপাতত ডিসেম্বর পর্যন্ত তো আমার ক্লাস পড়ছে না, এই কারণে জানুয়ারি থেকে নতুন সেশনে তখন চেঞ্জ হলে হতে পারে। আপাতত যেহেতু ডিসেম্বর পর্যন্ত আমার কোনো ক্লাস থাকছে না শনিবার, তাই শনিবার 11টা থেকে ক্লাস থাকছে ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত, শনিবার 11টা থেকে। এটা গেল আমার সকালের রুটিনটা। আর একটা থাকছে রাতের রুটিন। এবার রাতের রুটিনে যেটা হচ্ছে
সেটা তোমরা রাখতে পারো যে একটা দিন 8টা থেকে, সেই 8টা কবে নেবে, তাই তো? সেটা নিতে পারো রবিবার দিন 8টা থেকে, বা উম, রবিবার 8টা মেবি। এক সেকেন্ড আমি একটা দেখে নিই রুটিনটাই। স্যার, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমি বলছি রবিবার যদি রাত 8টা থেকে হয় তাহলে তো ওটা স্যাটারডেই করতে হবে। আপনি বললেন না যে শনিবার বা রবিবারের মধ্যে যে কোনো একদিন না 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 11টা না, থেকে করা শনিবার হবে। সকালে ফিক্সড। দুদিন হবে, সপ্তাহে দুদিন ক্লাস হবে। একটা শনিবার সকাল 11টায় ফিক্সড করো, হুম। ঠিক আছে? এটা একটা ফিক্সড করো। আর একটা আমি বলে দিচ্ছি, আমি একটু রুটিনটা চেক করে নিই কোন দিন রাতে আমার ফ্রি আছে, একটু দেখে নিচ্ছি। সোমবার দিন, শুক্রবার দিন একটা রাতে করা যেতে পারে। আর সকালে হবে না তাই তো, ওই শনিবার ছাড়া? একটা দিন সকালে একটা দিন রাতে, কারণ হচ্ছে অনেকের সকালে প্রবলেম, অনেকের রাতে প্রবলেম, মিনিমাম হ্যাঁ। যাতে একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তো সেই কারণে সকালে আর রাতে করা আছে। যে দুটো পারবে খুব ভালো, কিন্তু যাতে মিনিমাম সপ্তাহে একটা ডেমো আমার সামনে দিতে পারে, সেই কারণে এই ব্যবস্থাটা করা আর কি, ঠিক আছে? তো তুমি ধরে রাখো শুক্রবার দিন রাতটা, মানে আজকে কি বার গো? আজকে তো বৃহস্পতিবার, আজকে তোমার ক্লাস হ্যাঁ, আছে। শুক্রবার দিন 8টা ঠিক রাতে, আছে। 8 PM হুম। ধরে রাখো। আর শুক্রবার, শনিবারে আর 11টা সকাল তাই তো? শনিবার দিন সকাল 11টা, এই দুটো রুটিন করে রাখো। ফিক্সড এটা? এইটা আপাতত ফিক্সড করো। ইন্টারভিউ ওকে স্যাটারডে ওকে। 11 AM। স্যার রোববারটা হলো না, ফ্রাইডে হলো, শুক্রবারটা রোববারটা হলো ক্লাস না, আছে। রোববারটা ক্যান্সেল করলাম কেন? রোববার দিন আমার আরেকটা ক্লাস পড়ে যাচ্ছে। স্যার আজকে ফার্স্ট ক্লাস তো? হ্যাঁ হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস। স্যার আলাদা আলাদা সাবজেক্টের উপরে আলাদা আলাদা টিচার থাকবে না, আপনি নেবেন? হ্যাঁ, এবার যেটা কথা হচ্ছে আলাদা সাবজেক্টের টিচার নিয়ে যে কথাটা হচ্ছে, দেখো এই মুহূর্তে তো এটা করা সম্ভব নয়। কেন নয় তার কারণ বলি। দেখো তোমরা ভালো করেই জানো, যতক্ষণ না নোটিফিকেশন দেবে ততক্ষণ পর্যন্ত একই সাবজেক্টের বেশি স্টুডেন্ট আমি পাবো না। এই মুহূর্তে কারা ভর্তি হবে? যারা অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, তারা এই মুহূর্তে ভর্তি হবে। ওকে, এবার একটা সাবজেক্টে একজন টিচারকে নিয়ে আসতে গেলে তাকে তো আমাকে টাকা দিতে হবে, তাই না? দেখো আমি অবশ্যই। 5টা ক্লাস করাতেই পারি, সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থাকবে। আমি ভালোবাসি পড়াতে, আমি 5টা ক্লাস এক্সট্রা করাতে পারি। কিন্তু দেখো সবাই তো ওটা করবে না। তো অন্য কাউকে যখনই আমি আমার একাডেমিতে পড়ানোর জন্য নিয়ে আসবো, তাকে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি সেই পেমেন্টটা কোথা থেকে পাবো? দেখা গেল দুজন মাত্র স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে, ঠিক আছে, টিচারের অভাব নেই, আমার চারদিকে হিউজ টিচার আছে, ঠিক আছে, টিচারের কোনো অভাব নেই। কিন্তু প্রবলেমটা ওই জায়গায় দাঁড়াচ্ছে যে আজকের বেশিরভাগ টিচার টাকা চেনে, ঠিক আছে, টাকাই আগে। বেশিরভাগ টিচার টাকাটা আগে, তারপর অন্য কিছু। একদম সত্যি কথা, বাস্তব, তোমরা জানোই, ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু না। আর সমাজও এমন ভাবে যে যেটা এরকম ভাবে মানুষকে বাধ্য করছে বানাতে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ওরা হিসেব করে যে আমি কত টাকা পাবো। দেখা যাচ্ছে টাকা যদি একটু কম হয়ে যায়, ক্লাসের টাইম কমিয়ে দেয়, কোনো না কোনো ভাবে, মানে ম্যানেজ করে চলে যে এতটুকু হলে এতটুকু করো, তার বেশি করবো না, ঠিক আছে? যেটা আমি পারি না। আমাকে যদি কেউ বলে 5 টাকাও দেবো, আমার এই কাজটা যদি আমি মনে করি যে এটা আমি ভালোবেসে করব, সেটা টাকাটা কত দিচ্ছে সেটা আমি দেখি না, ঠিক আছে? এবার কি হচ্ছে, এই জায়গাটা সব সাবজেক্টে পাওয়া যাবে না, বা আজকের দিনে পাওয়াটা বড্ড মুশকিল। তখনই একটা সাবজেক্টের ক্লাস শুরু করা সম্ভব হবে যখন একটা সাবজেক্টে মিনিমাম স্টুডেন্ট হয়ে গেছে। এবার দেখা গেল যে একজন টিচার, ধরো আমাকে কথার কথা, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একজন তোমাদের মধ্যে বললে যে স্যার আমরা বাংলা সাবজেক্টে 10জন স্টুডেন্ট আছে, আমাদের বাংলা সাবজেক্টে টিচার নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমি বাংলার 2-3টে টিচারের সাথে কথা বললাম, তাদের ডিমান্ড কি, যে সপ্তাহে যদি একটা করে ক্লাস দেয় তাহলে কত টাকা নেই। সেই টাকা আমি তোমাদের কাছে বললাম, আমার এক বিন্দু লাভ দরকার নেই, আমার রেকর্ডিং খরচ অমুক ওইটুকু যা এক্সট্রা হলে হবে, কারণ আমি লাভ চাই না, আমি চাই তোমার চাকরি। আমি জানি যে তুমি যেখানে যেটুকু করলে তুমি চাকরি পাবে, আমি তো একটা ফিস নিচ্ছি, আমার ফিসটা তো নেওয়া হচ্ছে,
ওই এইখান থেকে আমার আর এক্সট্রা এখানে আবার ভাগ বসানোর কোনো দরকার নেই। আমি তো একটা ফিজ পাচ্ছি প্রথম, অতএব এখানে আমার কোনো ভাগ বসানোর দরকার নেই। তো এই জায়গাটা যখন থাকছে, কারোর যদি মনে হয় যে আমার বাংলা সাবজেক্টের টিচার লাগবে, 10 জন আছি, আমরা সাবজেক্টে ভীষণ দুর্বল, আমাদেরকে এটা তুলতে হবে, তো আমি কিন্তু টিচার এনে দেবো। এবার হচ্ছে কি, সেই জায়গাটা কত কি হবে সেটা আলোচনা করে সেই সাবজেক্টের টিচার চাইলে তুমি রাখতে পারবে। এটা হচ্ছে, দেখো আমি প্রথমে বলে দিলাম যে দেখো হ্যাঁ এত এই টাকাতে আমি সব করিয়ে দেবো, করে দেবো, দিয়ে আদৌ কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে গেল, তোমার ক্ষতি হয়ে গেল, তুমি আবার ইন্টারভিউর সুযোগ কবে পাবে তার ঠিক নেই, তো আমি এই কম্প্রোমাইজটা করতে পারবো না। সোজা কথা, একদম প্রথমেই ক্লিয়ার বলে দিচ্ছি। দেখো স্যার আমি বলছি এই আলোচনাটা এখনই হয়ে গেলে কে কোন হ্যাঁ স্যার, সাবজেক্টে আছে। মানে কে হ্যাঁ। কোন সাবজেক্টে আছে এটা যদি আপনি এখন বলেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, আজ থেকে আমরা করবো, রেডি হবো সেরকম। ব্যাপার হচ্ছে, দেখো এখন হয়তো ক্লাসে 54 জন আছে, কথার কথা। এবার 54 জনের মধ্যে এমন হতে পারে যে ক্লাসের পরে অনেকে হয়তো জয়েনও করবে না, রাইট? তো আমার তো প্রথম টার্গেট হবে যে কতজন স্টুডেন্ট কোন সাবজেক্টে জয়েন করছে, রাইট? তো সেই নামটা আমি যদি পেয়ে যাই, যে আমি গ্রুপে মেসেজ দিয়ে দিলাম প্রত্যেকে, বা এখন যারা আছে এখানে তাদেরকে আমি বলেই দেবো, এখনই বলে দিচ্ছি যে তোমাদের কাজ হবে কি, আমাকে মেসেজ করবে, তোমার নাম লিখবে, সাবজেক্ট লিখবে, কোন সাবজেক্টের টিচার, মানে কোন সাবজেক্ট তোমার, সেই সাবজেক্ট লিখবে, নাম লিখবে, এটা পাঠাবে যে আমি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হব। কারণ আমি সব ডিটেলস ক্লাসে বলে দিচ্ছি, ইন্টারভিউ ব্যাচে ভর্তি হব। হ্যাঁ বলো। বলছি স্যার, ওয়ান টাইম পেমেন্ট নাকি মান্থলি পেমেন্ট সেটা তো জানলাম না। আর কত করে দিচ্ছি, সেগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কত টাকা সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এবার যেটা হচ্ছে বেসিক ব্যাপারটা, যেটা মানে তোমার ডেমো রেডি করা, মানে তোমার কথা বলার পাওয়ার, তোমার বেসিক জায়গা কি কি পড়তে হবে, এইসব যে আলোচনা, এগুলো সব আমি করিয়ে দেবো। তার জন্য আমার ক্লাস লাগবে 30খানা ক্লাস, 30টা ক্লাসে আমি এটা করব। এই 30খানা ক্লাস যে আমি নেব, সেই বাবদ যে পেমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে 500 পেমেন্ট করতে হবে। অলরেডি কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধরো নিউ ব্যাচে ভর্তি হয়েছিল 10 তারিখ সম্ভবত, এপ্রিল কি মে মাসে এরকম একটা টাইমে ভর্তি হয়েছিল, কিন্তু যখন ইন্টারভিউর কোনো সারা শব্দ ছিল না, তাদের 10টা 12টা ক্লাস দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, যে এখন তোমাদের ক্লাস হবে না, এটা পরে হবে, এই করে বন্ধ রাখা হয়েছিল। এরকম যে কজন স্টুডেন্ট আছে তাদেরকে এখন এই বাবদ কোনো ফিস পেমেন্ট করতে হবে না। যেটা পেমেন্টের কথা বলছি, মন দিয়ে শুনে নাও, আমি মেসেজও পাঠিয়েছি, আবারও বলে দিচ্ছি। দেখো ইন্টারভিউ বাবদ আমরা যে ফিসটা রেখেছি, মানে আমার ক্লাস বাবদ, সেটা হচ্ছে ইনিশিয়ালি 500 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 500 টাকা ইনিশিয়ালি পেমেন্ট করতে হবে। এই 500 টাকাতে তুমি পাবে 30টা ক্লাস, 2 ঘন্টা করে ক্লাস, 30টা ক্লাস। এই ক্লাসে তুমি কি পাবে, মানে পার ক্লাস দেখতে গেলে 20 টাকাও নয়। এই ক্লাসে তুমি কি পাবে, এই ক্লাসে পাবে তুমি প্রতিদিন ডেমো দেবে, মানে তুমি প্রতিদিন নিজে সামনে আসবে, কোনো একটা টপিক সম্বন্ধে আমাকে বোঝাবে, তো তুমি ডেমো দেবে, আমি ইন্টারভিউ নানা কোশ্চেন আলোচনা করব, নানা রকম টাইপের যেগুলো ইন্টারভিউতে ধরতে পারে সেগুলো আলোচনা করব। মানে ইন্টারভিউর স্কিল ডেভেলপ করা সমস্ত কিছু কাজটা আমি করব। এর জন্য আমি 30টা ক্লাস নেব, তার জন্য 500 নেব এই মুহূর্তে। তাহলে এক্সট্রার পরে কত নেব, তুমি যেদিন চাকরিতে জয়েন করবে, যেদিন তুমি চাকরিতে জয়েন করবে, যে স্যার আমার জয়েনিং লেটার চলে এসছে, আমি চাকরি পেয়ে গেছি, তার মানে তুমি মাইনা পাবে। প্রথম মাসে যখন তুমি স্যালারিটা পাবে, সেই স্যালারি থেকে গুরু দক্ষিণা হিসেবে আমাকে 1500 টাকা তখন পেমেন্ট করবে। তুমি যদি তখন পেমেন্ট নাও করো, আমি কোনোদিন বলবো না কেন করলে না, একবারও আমি তোমার নিয়ে নিন্দা করবো না, কিন্তু এটা আমি তখনই 1500 টাকাটা নেবো গুরু দক্ষিণা হিসেবে, যেদিন তুমি চাকরিতে জয়েন করে প্রথম স্যালারি পাবে, সেদিন আমি এই টাকাটা নেব, তার আগে নেব। এটা গেল আমার পেমেন্টের যে ঘটনা, মানে আমি তোমাকে আমার জীবন দিয়ে। প্লিজ আরেকবার রিপিট করবেন। বলো বলো স্যার আরেকবার রিপিট করবেন স্যার। আরেকবার বলছি, দেখো আমার যেটা কাজ হচ্ছে, আমি তোমাকে ইনিশিয়ালি 30টা ক্লাস নিয়ে তোমার যা যা প্রবলেম আছে, তোমার কথা বলা, তোমার এই স্কিল ডেভেলপ করার সাথে কেমন টাইপের কোশ্চেন ভাইভাতে ধরতে পারে, কি করতে পারে, তোমার সাবজেক্ট ওয়াইজও কিছু কোশ্চেন আমি আলোচনা করে দেবো। এইরকম আমি 30খানা ক্লাস এটা আমি দেব, যে কারণে ইনিশিয়ালি আমি 500 টাকা নেব। অলরেডি যে কজন পেমেন্ট করে দিয়েছে তাদের বাদ দিয়ে বাকিরা যারা নিউ স্টুডেন্ট,
তারাই 500 দেবে। যারা অলরেডি 500 দিয়ে দিয়েছে, হয়তো 5টা ক্লাস কি 7টা ক্লাস পেয়েছিল, তাদের প্রথম থেকেই যেহেতু আবার ক্লাস হবে, তাই তাদের আর এক্সট্রা পেমেন্ট নেওয়া হবে না এখন। এবার সকলের জন্য, প্রত্যেকের জন্য যেদিন চাকরি পাবে, চাকরি পাওয়ার পর যখন জয়েনিং লেটার তো চলে এসেছে, জয়েন করে গেছে, প্রথম মাসে যে স্যালারিটা পাবে, সেই স্যালারি হিসেবে সে যেমন ঠাকুরকে প্রণামী একটা দেবে, নিজের বাড়ির কিছু একটা ইচ্ছে আছে করবে, তেমনি যদি মনে হয় যে স্যার আমাকে পড়িয়ে আমার উপকার করেছে, সেদিন 1500 টাকা আমাকে পেমেন্ট করবে। তুমি যদি নাও দাও আমি কিছু মনে করবো না, কিন্তু সেদিন আমি মনে করবো যে আমার গুরু দক্ষিণা হিসেবে তুমি আমার ইকোনমিটা দেবে, সেদিন আমি এটা নেব, তার আগে না। এই মুহূর্তে আমি 500 টাকা নেব। তো এটা গেল আমার ক্লাস। এবার যদি তুমি বলো যে স্যার শুধু তো ক্লাস নিলে হবে না, এবার যদি কোনো কারণে সাবজেক্ট ওয়াইজ ব্যাপারটা থাকে, ধরো একটা ইংলিশের টিচার আসবে বা একটা বাংলার সাবজেক্টের টিচার আসবে, দেখো আমি প্রথমে টিচারের সাথে কথা বলে দেখে নেব উনি কত টাকা নিতে চাইছে, যে এত ক্লাস দেবে কত টাকা নিতে চাইছে। সেই সাবজেক্টে যত বেশি স্টুডেন্ট হবে ওই টাকাটা তত দিয়ে ভাগ হবে। ধরো কথার কথা, একজন বাংলার টিচার বলছে আমি মাসে 2000 টাকা নেব, ঠিক আছে, দেখা গেল বাংলাতে 20 জন স্টুডেন্ট, তাহলে মাসে 100 টাকা করে যদি প্রত্যেকে দেয়, তাহলে বাংলা সাবজেক্টের হয়ে গেল। দেখা গেল বাংলাতে 40 জন স্টুডেন্ট, তাহলে 50 টাকা করে দেবে। 1 টাকাও আমি বেশি নেব না, টিচারের সাথে ডিরেক্ট আমি কথা বলিয়ে তোমাকে এটা করবো, কারণ আমার যা প্রাপ্য আমি সেটা আগে নিয়ে নিচ্ছি, আমার কাজটা হয়ে গেছে, তাই আমি আর এক্সট্রা এখানে নেব না। এখানে আমার শুধু যেটুকু কাজ সেটা হচ্ছে রেকর্ডিং বাবদ 20 টাকা হোক 25 টাকা হোক, এই যে খরচটা, ওই খরচটা আমি নেব, নাহলে আদার্স বাকি টাকাটা পুরো টিচার নেবে, সাবজেক্টের টিচার। যদি তোমার মনে হয় আমার সাবজেক্টের টিচার লাগবে এবং আমরা এতজন আছি, এই সাবজেক্টের একজন ভালো টিচার দিন, আমি টিচার এনে দেব, আমি আমার প্ল্যাটফর্ম থেকে ক্লাস করার ব্যবস্থা করে দেব, তুমি এখানেই সব করবে। টাকা পয়সার ব্যাপারটা ওনার সাথে ডিরেক্ট ওনাকে ক্লাসরুমে রেখে আমি আলোচনা করে ওকে। দিলে পার্ট স্যার আগে। একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেল। বলছি স্যার আপনি তো অবশ্যই ম্যাথটা তো কোনো সন্দেহ নেই আমরা তৈরি হয়ে যাব। তো স্যার যদি ইংলিশটা করতেন, এবার যার সাবজেক্ট সেও করতে পারে, যার সাবজেক্ট নেই সেও কি করতে পারে না স্যার? হ্যাঁ সবাই করতে পারে, কেন করতে পারে? তাহলে এরকম যদি এবার আপনি যদি যদি দেখো ইংলিশ দেখা গেল আমার ইংলিশ সাবজেক্ট তোমার নেই, কথার কথা শোনো, ধরো ইংলিশ সাবজেক্ট তোমার নেই, রাইট? এবার দেখা গেল যে ইংলিশের টিচার, ইংলিশের সাবজেক্টের টিচার ইংলিশের স্টুডেন্টদের ক্লাস নেবে বলছে, তাদের এতজন হয়েছে, তুমি ভাবছো যে তুমি ইংলিশটা ওখানে জয়েন করবে, তাহলে ওরা যে পেমেন্টটা করছে সেই পেমেন্টটা তুমি করলে তাদের সাথে স্যার তোমার সাবজেক্ট থাকতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ বলো। মানে তাহলে যদি সব মানে সব আমি যেটা বলতে ক্লাস করতে চাচ্ছি হয় তাহলে সব সাবজেক্টের আলাদা আলাদা পেমেন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি যে জিনিসটা দাঁড়াচ্ছে, আমরা ম্যাথ, ইংলিশ, হুম, সিডিপি, হ্যাঁ, বাংলা আর ইভিএস, এইগুলো এদের 5টা সাবজেক্ট। টেটের যে 5টা সাবজেক্ট, এই সাবজেক্টের ক্লাস আমরা এখানে আলোচনা করব। আমি আমার সাবজেক্ট আলোচনা করব, ইংলিশের কয়েকটা ক্লাস ইংলিশের টিচারকে দিয়ে আলোচনা করাবো, সিডিপির ক্লাস সিডিপির ম্যামকে দিয়ে আলোচনা করাবো, বাংলারও কিছু আলোচনা করাবো, ইভিএস ও আলোচনা করাবো। মানে এই 5টা সাবজেক্ট নিয়ে আমরা বেসিকটা যেটা টেটের সেটা কিন্তু আলোচনা হবে। এবার ম্যাথের অ্যাডভান্স যেটা সাবজেক্টের ক্লাস, যারা ম্যাথের স্টুডেন্ট তাদের জন্য আমি স্পেশাল সাবজেক্টের ক্লাস ধরে নেব। তেমনি একই রকম ভাবে কেউ ধরো ইংলিশে গ্র্যাজুয়েশন করেছে মানে অনার্স বা মাস্টার্স করেছে, সে ভাবছে যে স্যার আমাকে যদি অনার্স থেকে কোনো কোশ্চেন ধরে, তার এটা ভয়, ধরার চান্স অনেক কম, কিন্তু সে ভাবছে যে আমি একদম রেডি থাকবো, কেন রিস্ক নেব? তখন সে চাইছে যে আমি ইংলিশের একজন ভালো টিচার চাই, তখন সেই জন্য তাকে আলাদা আলাদা করে আলোচনা করে সেটা ডিসিশন হবে। তার জন্য যে পেমেন্ট বা কি সেটা আলোচনা করে কতজন স্টুডেন্ট হলো কি হলো সেটা নিয়ে ফাইনাল ডিসিশন হবে। বুঝাতে পারলাম কি? ওকে, স্যার হ্যাঁ। স্যার এটা কি নোটিফিকেশনের পরে না এখন যেটা কি নোটিফিকেশনের আগে করবেন নাকি নোটিফিকেশন আসার পরে করবেন? আমি স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে যদি দেখো, এখন যদি 2 জন স্টুডেন্ট হয় একটা সাবজেক্টে, নোটিফিকেশন হওয়ার পরে কি হবে দেখো তো, আজকে এই 50 জন আছে, নোটিফিকেশনের পরে এটা 500 জনের কাছাকাছি চলে যাবে। একদম এবারে এই যে ব্যাপারটা দাঁড়িয়ে যায়, তখন কি ঘটনা ঘটছে যে একটা সাবজেক্টে তুমি 50টা স্টুডেন্ট পেয়ে যাবে, হুম হুম
ঠিক আছে, তো তখন তোমার ফিসটা কমে যাবে, কারণ আমি তো প্রথমেই বলে দিলাম। স্যার আমার এই যে তো মনে হয় সবারই সব সাবজেক্টই লাগবে, তাহলে সবাই একদম মিলে স্যার, হোক। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের প্রাইমারিতে যেটা মেইনলি হচ্ছে আপনার মানে আমার ইংরেজি মানে শুধু আমাকে ইংরেজি থেকে কোয়েশ্চেন করবে ব্যাপারটা একদমই সেটা না, যে না কাউকে করতে পারে। প্রাইমারির 5টা সাবজেক্টে আমি বলছি না, প্রাইমারির 5টা সাবজেক্টের যখন তুমি বাংলার অনার্স নিয়ে পড়েছো, তোমাকে কিন্তু ইংলিশের গ্র্যাজুয়েশনের কোশ্চেন করবে না। হ্যাঁ, না হ্যাঁ, স্যার, বেসিকটা করতে পারে, গ্র্যাজুয়েশন বেসিকটা করতে করবে পারে। না, কিন্তু তোমাকে বেসিক যেটা ইংলিশের রয়েছে বেসিক স্যার সেটা পড়বে, তো করবে। আর সেটা স্যার তো ডেফিনেটলি বললেন করবে। যে ওই 5টা সাবজেক্ট স্যার তোমার ওই করাবেন 5টা সাবজেক্টের বেসিকটা তো আমি করাবো, আমাদের তো করাবেন হ্যাঁ। তার মধ্যে স্যারের কথাগুলো আগে ভালো করে টিচার শুনুন। কয়েকটা ক্লাস নিল, তোমার সিডিপি ম্যাম কয়েকটা নিল, এগুলো তো হবেই, এগুলো এর মধ্যেই তোমার যে ফিসটা তুমি পেমেন্ট করবে 500 টাকা, ওর মধ্যেই হয়ে যাবে। মানে এখন যেটা 500 করবে, চাকরির পরে বাকিটা করবে, তো তার মধ্যে কিন্তু 5টা সাবজেক্টের হয়ে যাবে কাজ, বেসিক জায়গা। একটা কথা বলবো, যেটা আমি বলতে একটা চাইছি, কথা বলবো। হ্যাঁ বলো বলো অমৃতা কি বলছো? হ্যাঁ স্যার, যে ক্লাসটা আমরা করতাম আগে, সিডিপি ম্যামও নিতেন, আপনি নিতেন, এম স্যার নিতেন, দীপিকা ম্যাম নিতেন, সবাই মিলে যে ক্লাসগুলো নিতেন, যেভাবে আমি ইন্টারভিউ দিতাম, ওই ডেমো ক্লাসও করতাম, ওই জিনিসটাই আপনি বলছেন যে 30টা ক্লাসে হবে, যেটা আপনি নেবেন। এটা 30টা ক্লাস কম্প্যাক্ট হবে, একটা। আমি সেখানে 10টা কি 15টা ক্লাস নেব, হ্যাঁ হ্যাঁ। বাকি 15টা অন্য স্যার ম্যামরা নিয়ে তোমার ওই বেসিক জায়গাটা তোমাকে ক্লিয়ার করে দেবে। তার সাথে সাথে আরো এক্সট্রা যে ফেসিলিটি তুমি পাবে ইন্টারভিউ ব্যাচে, সেটা যেহেতু তোমরা আমাদের কাছে পড়েছো, যারা আমাদের কাছে অলরেডি পড়েছো আর কি, তো তাদের ক্ষেত্রে আমরা 2022-এর যে ক্লাস, পুরো রেকর্ডিং ক্লাস, সেই রেকর্ডিং ক্লাস ফ্রি অফ কস্ট তোমাকে আমরা প্রোভাইড করব, যাতে তোমার যদি কোনো টপিক মনে হয় আমি এই ক্লাসটা দেখতে পারো। আর যারা আমাদের কাছে পড়েননি তাদের কাছে রেকর্ডিং চার্জটা নেব, মানে একটা সাবজেক্ট পিছু মাসে 50 টাকা রেকর্ডিং চার্জ থাকে। তো সেই ক্ষেত্রে সে যদি মনে করে আমি সিডিপির পুরো রেকর্ডিংটা নিতে চাই, তাহলে সে কিন্তু তখন সেটা ওই রেকর্ডিংটা পেতে পারে। আমি কি বোঝাতে পারলাম যে কথাটা? যে ধরো সাপোজ ইন্টারভিউ তোমার মনে হচ্ছে যে স্যার আমি সিডিপিটা তো আগে পড়েছি, ফ্রেশারদের জন্য তাই তো? মানে যেটা টেটের পড়াশোনাটা, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমরা যেমন আপনার কাছে পড়িনি টেটের সময়, তো আমরা Exactly. যদি রেকর্ডিং ক্লাসটা নিতে চাই তাহলে পার সাবজেক্ট পিছু আমাদের 50 রুপিস লাগবে তাই তো? 1 মান্থের জন্য। ধরো তুমি মনে করছো যে স্যার আমি 1 মাসের জন্য সিডিপির পুরো রেকর্ডিং ক্লাসটা চাই, হুম ঠিক আছে, তাহলে তুমি 50 টাকা পেমেন্ট করবে, সিডিপির পুরো কোর্সে রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো, টপিক সাজানো থাকবে, নোট সাজানো থাকবে। তোমার যদি মনে হয় যে স্যার আমার বৃদ্ধি আর এটা দরকার, তুমি সেটা দেখে নিলে, তোমার দরকার পড়বে অমুক, তুমি দেখে নিলে, যেটাতে তোমার মনে হবে আমার এখানে কনসেপ্টে প্রবলেম আছে, ও রাইট? কারণ এইটুকু তো শিওর যে আর চারটা যারা আপনার কাছে পড়েছিল টেটের সময় তাদের টেটের সময় পড়েছে, তারা তো অলরেডি পেমেন্ট করেছে আমাদের কাছে, তো এই কারণে তাদের ওই রেকর্ডিংটা পুরো ফ্রি পাবে, ওদেরকে আমরা এক্সট্রা টাকা নেব না। তার মানে এই অমৃতা দিয়ে রয়েছে, এরা আপনার কাছে পড়েছে হ্যাঁ, বলে ওটা ফ্রি অফ কস্ট তাই তো? ওটা ওই রেকর্ডিং ওকে। ওকে। আর স্যার স্যার, নাকি বল। আরেকটা কোশ্চেন আছে আমার, তারপরে আমি রাখছি, একটা কোশ্চেন আছে। আমি বলছি ধরুন যার বাংলা সাবজেক্টে অনার্স, তাকে বাংলা সাবজেক্টে ডিপলি কোশ্চেন করবে, কিন্তু যার বাংলা সাবজেক্টে অনার্স না তাকে তো আর চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এগুলো তো আর ধরতে যাবে না তাই না? তাকে হয়তো বেসিকটা ধরতে পারে। কখনোই করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ তোমাকে প্রাইমারি লেভেলে যে বাংলাটা লাগবে তার হ্যাঁ উপরেই ব্যাকরণ, তোমাকে করতে হবে। হ্যাঁ Definitely, কিন্তু এর বাইরে আমাকে হতেই তো পারে না। আর সেই সাহিত্যের ইতিহাস ধরতে যাবে না, বা যার ইংলিশের সাবজেক্ট তাদেরই দেখি বেশিরভাগ কখনো ইংলিশ হতে পারে না, ট্রান্সলেশনটা করতে দেয়। এটা কখনো হতে পারে না, হবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে চাই। ঠিক আছে স্যার বলছিলাম যে আমাদের তো ধরুন এই পরীক্ষার পর থেকে অনেক দিন হয়ে গেছে, এবার সিডিপির জিনিসপত্রগুলো আমরা অনেকটাই ভুলে গেছি। তা ওই যে আমরা আগে পুরোনো যে ক্লাসগুলো করেছিলাম ওই ক্লাসগুলো তাহলে আমরা আবার মানে ওই যে যেটা বলছেন যে আমরা তো যেহেতু পড়েছি আপনার কাছে, ওটার জন্য আমাকে পেমেন্ট করতে হবে না তাই তো? না, তুমি যদি ওই যেহেতু ধরো তুমি ইন্টারভিউ ব্যাচে জয়েন করে যাবে, তুমি তো এখানে 500 অলরেডি ধরো পেমেন্ট করছো, তো যে হ্যাঁ। কারণে ওই রেকর্ডিংটা তোমার ফ্রি অফ কস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কারণ ওই টেটের সময় আমরা আপনার কাছে পড়েছিলাম স্যার, মানে ওই জন্য আর কি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যারা ঠিক আছে স্যার। করেছো তাদের তো নাম সেভ করা আছে, প্লাস করা আছে, তো তুমি সঙ্গে ঠিক আছে তোমার- ঠিক আছে। তোমার তো ওটা শুধু Yeah. 1 মান্থের জন্য তাই তো? এক হ্যাঁ মাসের জন্য। ডেফিনেটলি ওয়ান টাইম 500 আর টাকাটা ওদের- ঠিক আছে। আর যারা আপনার কাছে পড়েছিল তাদের জন্য প্রত্যেকের জন্যই বললাম 500 টাকা ওয়ান টাইম পেমেন্ট,
আর না বাকি আমি সেটা বলছি না, আমি রেকর্ডিং ক্লাসের কথাগুলো বললাম। রেকর্ডিং ক্লাস হচ্ছে তুমি ধরো সিডিপি, তোমার মনে হচ্ছে যে এই মাসে তুমি সিডিপি পড়বে, দেখো এখন কতদিন পরে তো তোমার ইয়ে হবে জানো না, কতদিন সেটা পরে তোমার ইন্টারভিউ হবে জানো না। এবার না। তোমার একসাথে সব সাবজেক্ট নিয়ে তো লাভ নেই, বোকামি হবে। তুমি একদম। মনে করলে এই মাসে তুমি সিডিপিটা পড়বে, রাইট? তাহলে অনলি 50 রুপিস পেমেন্ট করে এই মাসে সিডিপি নিয়ে নাও। ওটা এক মাসের মধ্যেই করতে হবে? এক মাসে করলে এবার কারণ হচ্ছে ওখানে রেকর্ডিং চার্জ লাগে, ঠিক আছে? মানে আমি তো যেখানে আমি স্টোরটা রাখছি সেই স্টোরেজের খরচটা আমাকে দিতে হয়। হ্যাঁ এবার হ্যাঁ। ধরো তুমি মনে করলে পরের মাসে বাংলা নেবে, তাহলে তখন বাংলাটা 50 রুপিস পেমেন্ট করলে ওই মাসে, তো তুমি যে মাসে ব্যবহার করবে সেই মাসে সেই রেকর্ডিংটা নেবে, রাইট? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলে ফেলো। হ্যাঁ ডেমনস্ট্রেশন কি ওনারা ধরে দেবেন না আমরা আমাদের ইচ্ছে মতো টপিকে দিতে পারবো? এটা দু রকমের হতে পারে, কোনোদিন এমনও পরিস্থিতির সামনে হতে পারো যা খুশি দিয়ে দিতে পারে, এমনও পরিস্থিতি হতে পারে তোমাকে বলতে পারে যে তোমার যে কোনো 3টে পছন্দের টপিক বলো, তুমি 3টে 1 2 3 করে বললে উনি সেখান থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা খুশি বলতে পারে। নর্মালি সাইকোলজি এটা হয় যে স্টুডেন্ট কি করে 1 নম্বরটা নিজে যেটা বেস্ট বোঝাতে পারবে সেটা বলে, 2 নম্বরটা মিডিয়ামটা বলে, 3 নম্বরটা যেটা একদম খারাপ পারবে সেটা বলে। তো সেই হিসেবে অনেক সময় দেখা গেছে টিচার 3 নম্বরটা আগে বলে, 3 নম্বরটাই বলো। তো এই সমস্যাটা একটা ফাঁসানোর চেষ্টা করে, তার জন্য আমাকে এমন 3টে বলতে হবে যেন হয় 3টেই পারদর্শী হই, আর না হলে যেটা বেস্ট পারবো সেটা মিডিলে রাখবো, ঠিক আছে? যেটা বেস্ট পারবো মিডিলে রাখবো। সাবজেক্ট থেকে কি স্যার করতে হবে 5টা সাবজেক্ট থেকে, না আমি আমার সাবজেক্ট থেকে করতে পারি? 5টা সাবজেক্ট থেকে করাটা 5টা সাবজেক্ট থেকে করাটা বুদ্ধিমানের কাজ। অবশ্যই কম্পিটিশন হিউজ, 5টা সাবজেক্ট থেকে রেডি থাকা ভালো, তবে সব থেকে বেশি রেডি থাকতে হবে ম্যাথ, ইংলিশ এই আর সিডিপি, বিশেষ করে ম্যাথ ইংলিশ এই দুটো সাবজেক্টে তোমার সাবজেক্ট হোক বা না হোক, এই দুটো সিডিপিতে ডেমো মানে বুঝলাম না। সিডিপি ডেমো হওয়ার চান্স খুব কম, সিডিপিতে হয়তো বেসিক নলেজের উপর কোশ্চেন করতে পারে, সিডিপিতে আমরা ডেরেডে কোনো ডেমো করিনি ওটা। সিডিপিতে যেমন স্বাভাবিক কোশ্চেন করতে পারে তোমাকে যে একটা ক্লাসরুমে গেছো, শিশুরা ডিস্টার্ব করছে, তো তুমি সেই মুহূর্তে কিভাবে কন্ট্রোল করবে, বা একটা শিশু আরেকজনকে মেরেছে, হ্যাঁ ওগুলো সিচুয়েশন বেস কোশ্চেন। একজন পড়ে গেছে, সেই পরিস্থিতিতে তুমি কিভাবে করবে, তো এই জিনিসগুলো করতে পারে। কিন্তু ম্যাথ আর ইংলিশ এর উপর তুমি যে সাবজেক্টেরই হোক না কেন এর উপর তোমার বেসিক কোশ্চেন হতে পারে আর ডেমোতে, কারণ ওখানে ইন্টারভিউ বোর্ডে 3 জন টিচার বসে থাকবে, 3 জন টিচারের মধ্যে কম্পালসারি একজন ম্যাথের থাকবে, একজন ইংলিশে থাকবে, এটা কম্পালসারি, আর একজন যে কোনো সাবজেক্টের হতে পারে, এটা বাংলা হতে পারে, এডুকেশনেরও হতে পারে, ইভিএস এর হতে পারে, আদার সাবজেক্টের হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু ম্যাথ ইংলিশের টিচার থাকবেই থাকবে। অতএব ম্যাথ আর ইংলিশের ডেমোর বেশিরভাগ চান্স থাকে, তাই এই দুটোকে তোমাকে ভালো করে রেডি করতেই হবে। ওকে, বুঝেছো? স্যার বলছি কেউ হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ স্যার বলছি কেউ উচ্চ মাধ্যমিক করলো সায়েন্সে, দিয়ে অনার্স করলো ইংলিশে, তাহলে তাকে ম্যাথ বা এরকম সায়েন্স সাবজেক্ট থেকেও ডিপলি কোশ্চেন করবে, আবার ইংলিশ থেকেও ডিপলি কোশ্চেন করবে? এবার যেটা দাঁড়াচ্ছে তোমাকে, তোমার প্রথম কথাই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন সায়েন্স নিয়ে তারপর আবার ইংলিশে গেলে, তোমার কি সায়েন্স ভালো লাগছিল না, এই কোশ্চেনে আসবে। তো ডেফিনেটলি সেখানে তোমার ইংলিশের উপরেই বেশি কোশ্চেন আসবে। একটা সায়েন্স নেওয়ার পরে যখন ইংলিশে একজন স্টুডেন্ট যায়, তার মানে তার ইংলিশের প্রতি গভীর ভালোবাসা আছে, অতএব তার ইংলিশের ডিপে কোশ্চেন করার চান্স অনেক বেশি থাকবে। তবে সায়েন্সে তোমাকে মোটামুটি যেমন আমাদের সায়েন্সে মোটামুটি সায়েন্সে স্যার পড়লে ভালো টিচার নেই, সেই জন্য ইংলিশটা নিতে হয়েছিল বাধ্য হয়ে। হতে পারে। এবার তোমার যদি সেই জায়গাগুলো থাকে, সায়েন্সে তোমাকে মোটামুটি 11-12 পর্যন্ত বেসিক জায়গা রাখতেই হবে। স্যার আমারও বেসিক সেম প্রবলেম। স্যার আমি বাংলায় অনার্স করেছি, করোনার ব্যাচ, ফার্স্ট ইয়ারটা পড়েছিলাম, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা অনলাইনে কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভালো কিছু শিখতেই পারিনি। এই একটা বেঙ্গলিতে সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে বাংলার সাবজেক্ট, আমাদের বাংলার সাবজেক্ট যিনি পড়ায় উনি অনেক অভিজ্ঞতা আছে, প্রবলেম নেই, অসুবিধা হবে না। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। হুম। আর কেউ কিছু বলবে? না স্যার এখানে আর বাকি কারো কিছু বলা থাকলে বলো, এই নাম্বারটা আমার, তুমি সেভ করে নিতে পারো। স্ক্রিনশট নেবো স্যার, স্ক্রিনশট নেবো স্যার, 1 মিনিট, আমি আপনার গ্রুপে অ্যাড নেই। 060 হোয়াটসঅ্যাপ করে দেবে, গ্রুপে জয়েন করে স্যার দেবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো ওকে, দোলন কি বলছো বলো।
স্যার শুনতে পাচ্ছেন? আরেকটা কথা আমি বলছি স্যার একটা সাবজেক্ট কথা বলে নেই, কিছু স্টুডেন্ট বলছি স্যার হ্যাঁ ধরুন 1 মিনিট আমি না কিরকম কি স্টুডেন্ট হচ্ছে ধরুন 1 মিনিট আমি 1 দোলন মিনিট কি দোলন কথা কেটে কেটে আসছে? একটু ওয়েট করো, আমি একটু কথা বলে নিই তারপর বলছি। যে কথাটা আমি বোঝাতে চাইছি, একটা জিনিস শুধু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিছু জন 2022-এ টেট কোয়ালিফাই করার পরে সাথে সাথে ইন্টারভিউ ব্যাচে জয়েন করেছিলে, ঠিক আছে, 500 পে করে। আমরা কিন্তু সেই ক্লাসটা প্রায় 50টা থেকে 60টা ক্লাস দিয়েছিলাম, আরো বেশি হবে কম আমরা করেছিলাম, রেডি করে দিয়েছিলাম। এবার ওইখানকার কেউ কিন্তু এটা বলো না যে স্যার ওই 500 টাকা দিয়েছি এখন কি 500 টাকা দিতে হবে, না এটা না বলাটা একেবারেই না অন্যায়, স্যার, ঠিক ওটা আছে? অনেকদিন আগে আমরা কারণ সেই হচ্ছে- পরে হচ্ছে বসেছিলাম। তারপরে আমরা কারণ ওই ক্লাসটা আমি অলরেডি পড়ানোর পরে টিচারদেরকে পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদেরকে প্রত্যেকের বাড়িতে আমরা তার আগে গিফটও পাঠিয়েছি, নিশ্চয়ই প্রত্যেকে পেয়েছো। একদম স্যার, ঠিক আছে, পেয়েছি। অতএব এই জায়গাটাতে কেউ মানে বললে আমার খারাপ লাগবে, ঠিক আছে? পরে এই যে রিসেন্ট এই 2024-এ যারা মার্চ নাগাদ নতুন ব্যাচে জয়েন করেছিল ইন্টারভিউর জন্য পেমেন্ট করেছো, তাদের আমি 10টা থেকে 12টা ক্লাস দিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম দেখো এখন ক্লাস করে লাভ নেই, কারণ বেকার ইন্টারভিউর কোনো খবর নেই, ফালতু টাকা নষ্ট করে লাভ নেই, আমি পরে করে দেবো। এই সমস্ত স্টুডেন্টের জন্য এখন আর 500 টাকা পেমেন্ট করতে হবে না, শুধু আগের পেমেন্ট স্লিপটা পাঠাবে বা হয়তো তুমি নামটা বলবে, আমি যদি খুঁজে না পাও পেমেন্ট স্লিপ আমি চেষ্টা করবো আমার লোককে দিয়ে খুঁজে নিতে, ঠিক আছে? ওই যারা এপ্রিল নাগাদ ভর্তি হয়েছিল এই বছর যারা, স্যার আমি গ্রুপে দিয়েছি পেমেন্ট স্লিপটা। ঠিক আছে, আমি চেক আচ্ছা করে আমি নেব। বলছি আমার ওই ড্রাইভ এর সব ডিলিট হয়ে গেছে, একটু যদি পাঠিয়ে মেসেজ দেন। করে রাখো, মেসেজ করে, আসলে আমার কাছে যে কাজ করে তার বিয়ে 17ই নভেম্বর, ঠিক আছে? তো সে স্যার কারণে আপনার নামটাই তো জানা হলো না। স্যার আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শান্তনু। আপনার বাড়ি? আমার বাড়িও লাগবে? বাড়ি আমার অরিজিনাল বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কিন্তু আমি থাকি কলকাতা থেকে লাইভ করছি, ঠিক আছে? এই মুহূর্তে আমি কলকাতায় আছি এবং স্যার কলকাতায় আমি আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, তো আপনার নামটা জানা অবশ্যই দরকার। বেশ, ঠিক আছে নাসিমা, কোনো অসুবিধা নেই, নামে কি আসে যায়, ঠিক আছে? সব তো না, না। কাজেই। স্যার বলছি কাল থেকে ক্লাস শুরু হচ্ছে? কেউ যদি জিজ্ঞাসা করে কোন স্যারের কাছে পড়ছি তখন কি বলবো? বলবে অনলাইন স্যার, অনলাইন তো একটাই নাম, সমস্ত স্যার অনলাইন, ঠিক আছে? আজকের দুনিয়াতে স্যার হচ্ছে অনলাইন স্যার, এ স্যার না অনলাইন স্যার। স্যারকে চেনে না, জানে না, ছবি দেখে না, তাতেই পড়ে পাস করে কোয়ালিফাই করে যাচ্ছে। বলছিলাম কাল থেকে কি শুরু হচ্ছে ক্লাস? 17 ক্লাস তারিখের পর। হ্যাঁ, কালকে তো রুটিন অনুসারে কালকে শুরু হচ্ছে। পিএসসি ক্লার্কশিপ আছে আচ্ছা। আমরা। কিন্তু কালকে আমি ক্লাসটা কালকে থেকে করছি না এই কারণে, কারণ 17 তারিখ ক্লার্কশিপের এক্সাম আছে, বুঝেছো তো? স্যার আমার আছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার এক্সাম আছে। এই কারণে 17 তারিখ পর্যন্ত এক্সামটা হয়ে যাক, অনেক স্টুডেন্ট অপেক্ষা করে আছে এই এক্সামটা হওয়ার জন্য, ঠিক আছে? তো এক্সামটা হয়ে যাক, নামগুলো পাঠিয়ে রেখো যে স্যার আমি ভর্তি হব, এই করে সেগুলো লিখে পাঠিয়ে দাও, আর টেটের সার্টিফিকেট পাঠিয়ে দেবে, ওটা করে রেখো, তাহলে আমি নামগুলো এন্ট্রি করে নেব। তারপর 17 তারিখ আমার যে কাজ করে সার্টিফিকেটটা কিসের জন্য বুঝতে পারলাম না। সার্টিফিকেট বলতে তুমি যে টেট কোয়ালিফাই করেছো সেই প্রুফ হিসাবে, কারণ মানে অনলাইন তো এখানে অনেক এমন হয়, অনেক টিচার কি করছে, যেটা আমাদের সাথে হয়েছে আর কি, টেট যখন আমরা পড়িয়েছি দেখা গেছে 400 স্টুডেন্টের মধ্যে ওখানে 5 জন 6 জন এমন আছে যারা টিচার, তারা আমাদের কাছে পড়ে ওখানে গ্রামে পড়াচ্ছে, ঠিক আছে? আমাদের স্টাডি মেটেরিয়াল আমাদের নিয়ে, এটা আমরা খোঁজও পেয়েছি। বালুরঘাট বলে একটা এলাকাতে এমন ঘটনা ঘটেছে যে ওখানকার স্টুডেন্ট আমাকে বলেছে স্যার আপনার নোট নিয়ে এখানে পড়ানো চলছে, ঠিক আছে? হ্যাঁ, মানে ওরা কি করছে, একজনই পড়াচ্ছে সব সাবজেক্ট এবং সে এখান থেকে এখানে পড়ছে দিয়ে পড়ছে, তো এই ব্যাপারটা এরকম ঘটনা ঘটেছে নানা জায়গায়। তো সেই কারণে টেট সার্টিফিকেটটা লাগবে যে তুমি টেটেরই স্টুডেন্ট, তুমি টিচার নও। হ্যাঁ, এটা হতে পারে যে আমি টেট কোয়ালিফাই করলাম, টেটও দিয়েছি, সাথে সাথে পড়াচ্ছি, হতে পারে, নো ডাউট। আমি তো নিজেই যখন গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমি ফার্স্ট ইয়ার পড়াতাম, অতএব এটা হতেই পারে, কারোর স্কিল থাকলে সে পড়াবে, এটা কোনো প্রবলেম নয়। কিন্তু যদি তার সেই ক্ষমতা থাকে, আমার যদি ক্ষমতা না থাকে আমি পড়াতে বসে গেলাম দিয়ে কেরিয়ার নষ্ট করলাম স্টুডেন্টের, এটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু বলবে? বলো। বলছি আমাদের টেস্ট সার্টিফিকেট দিতে হবে স্যার? টেট সার্টিফিকেট সকলে দিও, আমাকে কালেক্ট করতে হবে এক জায়গায়, সবার
নাম এগুলো সব এক জায়গাতে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? স্যার বলছিলাম একবার পাঠিয়েছি, আর একবার কি পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠিয়ে দিও, স্যার কোনোদিন টেট দেখা পাস হলে আচ্ছা ঠিক আছে স্যার। স্যার টেট পাস সার্টিফিকেট তো এখনো আমার কাছে মানে নেই আমার কাছে এখনো। যদি না থাকে টেটের রেজাল্টটা পাঠিও। মানে আমি কি বলুন তো স্যার, 82 পেয়ে লাস্টে যে কোয়ালিফাই করলো না, ওই তাদের মধ্যে আছি। হ্যাঁ, এবার আমার আচ্ছা টেট পাস সার্টিফিকেট বার করা হয়নি, 14 সালে পাস করা। ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি চেষ্টা করো টেট সার্টিফিকেটটা তাড়াতাড়ি বের করে নিতে, ঠিক আছে? স্যার ওটা কি ইন্টারভিউতে লাগবেই এরকম, মানে কনফার্ম লাগবেই এটা? তো দেওয়া হবে, মানে অবশ্যই তো সেটা লাগবে না। তুমি যখনই ফর্মটা ফিল আপ করতে যাবে সেখানে তোমার ডকুমেন্টস তো জমা দিতে হবে না। এই দেখো ইন্টারভিউর সময় তুমি সরি মানে টেট কোয়ালিফাই এর আগে ফর্ম ফিল আপের সময় কি দিয়েছো সেগুলো ফ্যাক্ট নয়, মেন ফ্যাক্ট দাঁড়াবে তোমার যে মেন জায়গা যেখানে ভুল করা যাবে না, সেটা হচ্ছে যখনই ইন্টারভিউ নোটিফিকেশনটা আসবে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মে কোথাও ভুল করা যাবে না। তুমি যদি আগে বিএডও করে রেখেছো কোনো সমস্যা নেই, এখানে যখন ফর্ম ফিল আপ করবে সেখানে ডিএলএড করতে হবে, তবে গিয়ে তোমার সবকিছু হবে। এই জন্য মেন দাঁড়াচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন, এখানে ডিএলএড দেওয়া দেওয়া এটা ইম্পর্টেন্ট, বুঝেছো? স্যার ডিএলএড এর রেজাল্ট আছে, কিন্তু টেট পাস সার্টিফিকেট এখনো বার করা হয়নি। করে রাখাটা উচিত। পর্ষদ থেকে পোর্টালটা খুলিনি এখনো, মানে বন্ধ রেখেছিল ওরা। বন্ধ রেখেছিল, ওরা দিয়ে দেবে, যদি দরকার পড়ে ওরা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? না পোর্টাল এখন খুলে গেছে স্যার, খুলে এই গেছে? এ তো অন্তর্ভুক্ত। 3 দিন হলো পোর্টাল খুলে গেছে, ইমিডিয়েট বলুন মানে মানে টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করে নিতে। ডাউনলোড করে নাও, পোর্টাল খুলে গেছে, মানে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে, লেট করবে না, কারণ সামনে ভোট আছে। ওরা দেখো আমি তোমাকে দুটো পয়েন্ট বলি, এক হচ্ছে দেখো ইন্টারভিউ একটা নিয়ে নিলে এটা একটা বিশাল সুযোগ, এই আরজি করে যে কেসটা ঘটেছে না, এই কেসটাকে চাপা দেওয়া হচ্ছে, কারণ এটা বাচ্চাও হয়েছে, বাচ্চাও বোঝে এটা কি ঘটেছে, ঠিক আছে? তো এখান থেকে বাঁচার একটা উপায়, কারণ সবাই খেপে আছে, স্কুল টিচার থেকে থেকে সবাই খেপে আছে, তো এখানে একটা নিয়োগ দিতে পারলে এখানে অনেকটা এগুলো ভোলার একটা জায়গা থাকবে। তো এই কারণে তোমার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তার সাথে সাথে সামনে যেহেতু ভোট আছে, ওই ভোটের কথা মাথায় রেখে একটা হিউজ অ্যামাউন্ট তুলতে হবে। তার জন্য আমার মনে হয় এবছর দুবার টেট হতে পারে, একটা হয়তো জুন নাগাদ টেট পরীক্ষা হতে পারে, আবার ডিসেম্বর নাগাদ টেট হতে পারে, যাতে দুটো টেট হলে 500 টাকা করে ফর্ম ফিল আপ করলে এখানে বহুত কোটি টাকা তুলে নিতে পারবে, যেটা ভোটের কাজে লাগাতে পারবে। বুঝতে পারলাম? এই একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছি আমি 2000 মানে 14তে আমার তো টেট পাস করা, হ্যাঁ, কিন্তু আমার তখন তো জানতাম না, এবার 82 পেয়ে তো লাস্টে কোয়ালিফাই করলাম, কিন্তু পোর্টালটা না আমাদের এখনো খোলেনি। 22-এর জন্য পোর্টালটা খুলেছে, আমাদের 14-র জন্য এখনো খোলেনি, মানে আমরা যারা 14তে পাস করে আছি তাদের জন্য এখনো পোর্টালটা খোলেনি। ঠিক আছে, আমি সার্টিফিকেট কিভাবে পাবো? ঠিক আছে, খোঁজ রাখো, তোমার কোনো রেজাল্ট কোনো কিছু প্রুফ আছে তো? তুমি ডিএলএড পাঠাও, যে কোনো প্রুফ একটা পাঠাও, রাইট? যে কোনো একটা প্রুফ পাঠালেই হবে। আচ্ছা দোলন যে কথাটা বলছো সাবজেক্ট নিয়ে উদ্বেগের ব্যাপারটা, আমি ডেফিনেটলি দেখো আমি 17 তারিখের মধ্যে, 17 তারিখ বললাম না আমার কাছে যে কাজ করে, ওর 17 তারিখ বিয়ে আছে, ঠিক আছে? আবার 17 তারিখ ক্লার্কশিপের এক্সামও আছে, তাই আমি 17-18 পর্যন্ত আমি ব্যস্ত থাকবো। ওই কারণে ওর বিয়েটাতে আমি না গেলে প্রবলেম, তখন দেখা যাবে আমার বিয়েতে থাকবে না, তো সমস্যা হয়ে যাবে। ওই জন্য 17 তারিখ হচ্ছে ওর বিয়ে, তো 17 তারিখ বিয়ে থাকার কারণে 17 তারিখ সাথে ক্লার্কশিপের এক্সাম, তো অনেকগুলো 17 তারিখ পর্যন্ত চাপ আছে, তো আমাকে 18 তারিখ পর্যন্ত একটু করতে দাও টাইম, দেন আমি লিস্ট দিয়ে দেবো যে কোন সাবজেক্টে কতজন, আমি কেন নিচ্ছি সবার নাম আর একটা লিস্ট বানিয়ে দেবো যে এতজন স্টুডেন্ট ইংলিশ, এতজন স্টুডেন্ট এতজন এই করে টোটাল লিস্ট আমি গ্রুপে পোস্ট করে দেবো, দেন সেই অনুসারে ডিসিশন নেওয়া। ওকে, তো এই মাসের মধ্যেই তুমি ফাইনাল আমরা সাবজেক্টে কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট হচ্ছে, কত কি করতে হবে ডিটেলস আলোচনা করে নেব, তোমাদের সাথেই একদম গুগল মিটে আলোচনা করেই ফাইনাল ডিসিশন নেবো, বুঝেছো? কিন্তু আমার এই ক্লাসটা আপাতত শুরু করে দেবো আমরা 18 তারিখের পর থেকেই রুটিন অনুসারে, যেটা আজকে রুটিন দিলাম দুদিন, বুঝেছো? স্যার বলছি যে ইন্টারভিউ হওয়ার চান্স মানে কোন মাস থেকে হওয়ার চান্স আছে? ইন্টারভিউ হলে এপ্রিলের নাগাদ হবে,
ঠিক আছে, মানে এপ্রিলের মধ্যে। ভ্যাকেন্সি কত দিতে পারে স্যার? দেখো ভ্যাকেন্সি কত? আমি বলে দিই কয়েকটা কথা, মন দিয়ে শোনো। এক হচ্ছে, একটু শুনে নাও। এক হচ্ছে দেখো নভেম্বরের, আজকে হচ্ছে 14, 18 তারিখ থেকে টেস্ট এক্সাম শুরু হচ্ছে। কাদের কাদের? মাধ্যমিকের আর 12 এদের টেস্ট এক্সাম শুরু হচ্ছে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। মানে এটা আমাদের কাছে পুরো ইনস্ট্রাকশন চলে এসেছে যে 30-এর মধ্যে শেষ করতেই হবে। তো স্কুলগুলোতে 18 থেকে 30-এর মধ্যে চলছে তোমার কি টেস্ট এক্সাম। এবার হচ্ছে 24-25 থেকে আমরা শুরু করছি 5 to 9 এর এক্সাম। এই এক্সাম চলবে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত। তার মানে এই জায়গায় যখন এতগুলো স্কুলের এক্সাম চলবে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, টিচাররা সব ব্যস্ত থাকবে এগুলোতে, তো সেক্ষেত্রে এগুলোতে থাকছে না। তার মানে ডিসেম্বরে উইন্টার ভ্যাকেশন থাকছে, ডিসেম্বর মাস পর্যন্ত কোনো টেটে ইন্টারভিউর প্রশ্ন আসছে না। এবার চলে আসে জানুয়ারি নিউ সেশন। এবার অনার্সের ব্যাপারে আসি। অনার্সের পরীক্ষা কখন কি হচ্ছে? আমাদের 5th সেমিস্টারের স্টুডেন্টরা পরীক্ষা দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি, কারণ তোমাদের যারা ইন্টারভিউ নেবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এদের বড় বড় প্রফেসররা নেওয়ার চান্স থাকছে। তো যার ফলে কি হচ্ছে, অনার্সের এক্সাম কবে হচ্ছে? অনার্সের এক্সাম হচ্ছে আমার 5th সেমিস্টারের স্টুডেন্টদের এক্সাম ডিসেম্বরের লাস্ট, মানে হচ্ছে ওই জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ, কি জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ 5th সেমের এক্সাম হচ্ছে। এবার তারপরে থাকছে জানুয়ারির, এদের কাটতে কাটতে আসবে 3rd সেমের। শিডিউল বাঁধা আছে, শুনতে পাচ্ছ আমার কথা প্রত্যেকে? তো ফেব্রুয়ারি পর্যন্ত পরপর 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 টানা এক্সাম আছে। এবার চলে আসছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা ফাইনাল এক্সাম, তারপরে তারপরে উচ্চ মাধ্যমিক থাকছে। এই পুরো ঘটনা থাকছে। তো এদের মধ্যে এইগুলো ঝামেলা করতে যাবেই না। তাহলে কখন নেবে? আমার সিক্স সেন্স বলছে যে হয়তো এপ্রিল নাগাদ বা এপ্রিলের পরে পরে, মানে জাস্ট 12টা কমপ্লিট, 12-এর এক্সাম শেষ, তারপরে হওয়ার চান্স 99%। ওই সময় হবে। নোটিফিকেশন এখন দিয়ে দেবে, একটা চারদিকে একটা মহল তৈরি করবে, নোটিফিকেশন হয়তো দিয়ে দেবে আগে, কিন্তু ওই টাইমের দিকে হবে। আর একটা থাকছে তারপরে জুন নাগাদের জন্য, ওই টাইমের সাথে সাথে এর নোটিফিকেশন, ইন্টারভিউ নোটিফিকেশন, তারপরে পরেই দেখা যাবে টেটের ঘোষণা। এই জিনিসটা হতে চলেছে, ঠিক আছে? এর নোটিফিকেশনটা আগে হবে, যে সময় ইন্টারভিউ চলবে ওই সময় টেটের ঘোষণা হবে। মানে পুরো চেন চলবে, টানা মানুষকে ব্যস্ত রাখবে, কোনো রকম আন্দোলনে কেউ যাতে না যায়। পরপর পরপর পরীক্ষা, মানে কে কোথায় আন্দোলনে যাবে, পরপর পরীক্ষা, মানে সিস্টেমে পুরো একদম জড়িয়ে দাও, কোন রকম কোনো আন্দোলনে যাওয়া যাবে। বলো কি বলছো? এই 2023-এর রেজাল্ট? হ্যাঁ, 2023-এর রেজাল্ট এর ওই যখনই তোমার নোটিফিকেশনটা দিতে যাবে তার হয় আগে আগে দিয়ে দেবে, কারণ তোমাদের 23-এর স্টুডেন্ট চেষ্টা করবে, ইন্টারভিউটা 23-এর স্টুডেন্টকে নিয়েই করবে, নাহলে তো পাসই করে নি এত স্টুডেন্ট। স্যার বলো। স্যার বলছি পেমেন্ট স্লিপটা তো খুঁজে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছি না তন্ময়, একটু বলো। স্যার বলছি পেমেন্ট স্লিপটা তো খুঁজে পাচ্ছি না, তাহলে আপনাকে কি পাঠাতে হবে এখন? তুমি তোমার নামটাম লিখে পাঠাও, আমি চেক করে নিচ্ছি। আর স্যার আমি তো ভর্তি হয়েছিলাম, ঠিক ডেটটা মনে নেই, সেই ঠিক যখন আছে, বলেছিলাম। তোমার নাম লিখে পাঠাও, আমরা চেক করে নেবো, জানিয়ে দেবো তোমার ক্ষেত্রে এখন 500 দিতে হবে কি হবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার পেমেন্ট কত করতে হবে? আমি তো এখনো করিনি। পেমেন্ট দেখো, যেটা বললাম আমি, এই মুহূর্তে 500 টাকা পেমেন্ট করতে হবে। 30টা ক্লাস পাবে। এই ক্লাসে তোমার 5টা সাবজেক্ট, সিডিপি, বাংলা, ইভিএস, ম্যাথ, ইংলিশ, এদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। তোমার ডেমো নেওয়া হবে, যেখানে প্রায় 15খানা ক্লাস আমি নেব, বাকি 15খানা ক্লাস আলাদা টিচার নেব। তোমার ডেমো এবং তোমার স্কিল ডেভেলপ করা হবে এই 30টা ক্লাসে। এর জন্য 500 টাকা নেওয়া হবে। তুমি যেদিন চাকরি পেয়ে যাবে, চাকরি পাওয়ার পর জয়েন করে গিয়ে প্রথম মাসের যে স্যালারিটা পাবে, তখন তুমি গুরু দক্ষিণা হিসেবে 1500 টাকা স্যালারি থেকে, প্রথম মাসের স্যালারি থেকে পেমেন্ট করবে। এটা চাকরি পাওয়ার পর 1 মাস ডিউটি করার পর প্রথম যে স্যালারিটা পাবে, সেই স্যালারি থেকে 1500 টাকা প্রণামী হিসেবে পাঠাবে। এটা গেল তোমার এই ব্যাপার। এবার যদি তোমার কোনো সাবজেক্ট থাকে, আলাদা কোনো সাবজেক্ট আছে, বা তুমি চাইছো সাবজেক্টের অ্যাডভান্স প্রিপারেশন করতে, তাহলে তোমাকে কি করতে হবে, আমরা লিস্ট দিয়ে দেবো টোটাল কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট ভর্তি হলো,
তো সেই অনুসারে আমি সাবজেক্ট টিচারের সাথে কথা বলবো, তোমাদের সাথে একসাথে নিয়ে গুগল মিটে আলোচনা করবো। তোমাদের যদি মনে হয় হ্যাঁ স্যার এই সাবজেক্ট টিচারের কাছে ক্লাস করব এবং এই সাবজেক্টের কাছে আমরা পড়তে চাই, টোটাল উনি কত ফিজ নেবে, কতগুলো ক্লাস নেবে, সেটা একটা ডিসিশন করে 100 টাকা পড়ুক মাসে, 50 টাকা পড়ুক, 200 টাকা পড়ুক, সেটা তোমরা যদি ফাইনাল ডিসিশন নিয়ে সাবজেক্টে আরো অ্যাডভান্স করতে চাও, যদি মনে হয় যে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত আমরা করতে চাই, তাহলে তখন সেটা আলোচনা সাপেক্ষ যা হবে তখন ব্যাপার। কিন্তু বেসিক জায়গা চাকরি পাওয়ার জন্য যে জায়গা যেটা 90% রেডি করার কাজ হবে কিন্তু এই 30টা ক্লাস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আর কিছু বলার থাকলে বলো, নাহলে আজকে আপাতত এই পর্যন্ত। টাটা, গুড নাইট। স্যার ওই পেমেন্টের জালে যে ডিটেইলসটা একটুখানি গ্রুপে দিয়ে দেবেন, তাহলে ওই ক্লাসের পরীক্ষাটা হয়ে গেলেই পাঠিয়ে দেবো। একদম একদম। আমি স্যার রেকর্ডিং কালকে তো ফ্রাইডে, কালকে কি ক্লাস হবে? না না না, একদম ক্লার্কশিপের এক্সামের পরে, তারপর রুটিন অনুসারে হবে। ক্লার্কশিপের এক্সামটা হয়ে যাওয়ার পর থেকে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার বিকেলের ক্লাসটা কবে পড়ছে তাহলে? ফ্রাইডে থেকে পড়ছে? একটা হচ্ছে বিকালের ক্লাসটা থাকছে শুক্রবার দিন 8 PM, আর তোমার সকালের ক্লাসটা থাকছে শনিবার দিন 11 AM। এই শনিবারটা রোববারও কখনো কখনো হতে পারে, তাই স্যাটারডে আর সানডে 11 AM হাতে ফাঁকা রাখবে। স্যার এবারে ভ্যাকেন্সি কত মতো দিতে পারে? ভ্যাকেন্সি ডিপেন্ড করছে কতজন টোটাল পাস ক্যান্ডিডেট হচ্ছে, মানে অল টোটাল আলোচনা হয়ে যাওয়ার পর পাস ক্যান্ডিডেট টোটাল 2023, 2022 এবং পুরনো অল মিলে। দেখো আমরা যতটা জানি, যদি 10,000 সিট ভ্যাকেন্সি দিতে হয় তাহলে 1 লাখ ক্যান্ডিডেটকে পাস করতে হবে। এবার সেই পাস অনুসারে ভ্যাকেন্সি দেবে। এবার যদি দেখা যায় যে পাস 50,000 ক্যান্ডিডেট, তাহলে দেখা যাবে 5,000 ভ্যাকেন্সি দেবে, পরের বারের জন্য আরো 5,000 বাঁচিয়ে রাখবে। এবং এই প্যাটার্নটা করতেও পারে, যাতে দেখাতে পারে যে দেখো আমি কিছুদিন অন্তরে নিয়োগ নিচ্ছি, ঠিক আছে? আর প্রাইমারিটা হবেই, প্রাইমারি নিয়ে কোনো বাধা নেই, এবং প্রাইমারি হবে এই কারণে আমাদের স্কুলে অলরেডি নোটিফিকেশন এসছে যে 2025 থেকে 26-এর মধ্যে হেড স্যারের কাছে মেসেজ এসছে আর কি, আমাদের স্কুলে প্রায় 200 জন স্টুডেন্ট ক্লাস 5-এ পড়ে। তো এই 200 জন স্টুডেন্টকে ট্রান্সফার করে দিতে হবে, কোথায়? প্রাইমারিতে পাঠিয়ে দিতে হবে। মানে আমাদের স্কুলে আমরা আর এদেরকে পড়াতে পারবো না। এখন আমরা পড়াচ্ছি এদেরকে 5 থেকে 12 পর্যন্ত আমরা পড়াচ্ছি, কিন্তু 2026-এর মধ্যে আমাদের ক্লাস 5-কে ছেড়ে দিতে হবে। ক্লাস 5 আর এই স্কুলগুলোতে থাকবে না, ওরা চলে যাবে প্রাইমারি সেকশন। অনেক স্কুল অলরেডি চলে গেছে, কিন্তু অনেক স্কুলে এখনো পর্যন্ত, যেমন আমাদের স্কুলে ধরো 200 স্টুডেন্ট ক্লাস 5-এ পড়ে, এই স্টুডেন্টগুলোকে ছেড়ে দিতে হবে ধীরে ধীরে। তো এরা যখন চলে যাবে প্রাইমারি সেকশনে, তার মানে প্রাইমারি টিচার বেশি লাগবে, অতএব প্রাইমারিটাই কন্টিনিউ চলবে। ওরা অ্যাকচুয়ালি বাকি জায়গাটাকে সরকারের থেকে বেসরকারি করে দিতে চাইছে, মানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এই জায়গাটাকে প্রাইভেট করার প্ল্যানে আছে সরকার, যার জন্য আপার প্রাইমারি বা এর উপরের SLSTPT এর হওয়ার চান্স একদম 1%। এগুলো প্রাইভেটের হাতে তুলে দিতে চাইছে, ইংলিশ মিডিয়াম তার সাথে প্রাইভেট। নিজেরা দায়িত্ব নিতে চাইছে না, কারণ 6 থেকে 8 বাচ্চাকে খাওয়াতে হয়, ড্রেস ফ্রিতে দিতে হয়, এত দিতে হয়, এটা দেওয়া উচিত সরকারের, কিন্তু এত ধার এত প্রবলেমের মধ্যে আছে, এগুলো থেকে এরা রেহাই পেতে চাইছে। তাই সব স্কুলগুলোকে বিক্রি করছে ধীরে ধীরে। একটা স্কুলে মানুষকে মোটিভেট করছে, মানুষকে বোঝাচ্ছে যে দেখো ইংলিশ মিডিয়াম নাহলে চলবে না, করবে না, আর মানুষও মোটিভেট হচ্ছে। তাতেই সমস্ত স্কুলের টিচাররা নিজেদের বাচ্চাকে কোনো স্কুলে পড়ায় না। আমাদের স্কুলের টিচাররাই দেখছি সবাই তাদের স্টুডেন্টকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। নিজের টিচার যারা স্কুলে সরকারি টিচার, যারা সরকারি কর্মচারী, তারা নিজের বাচ্চাকে পাঠাচ্ছে প্রাইভেটে। তাহলে তুমি কি করে ভাবছো যে সরকার চাইবে সরকারি স্কুল রাখতে? এই কারণে 6 থেকে 12 ধীরে ধীরে মুছে যেতে চলেছে। মানে সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম চালু করেছে, সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম চালু করছে, এবার সেইগুলোকে ধীরে ধীরে অন্যের হাতে বিক্রি করে দিচ্ছে। মানে নাম সরকারের হয়ে আছে, কিন্তু মাঝে বিক্রি হয়ে যাচ্ছে, বুঝেছো? মানে এরপরে টাকা বেশি দিতে হবে মানুষকে, যেটা 1000 টাকায় হতো সেটা 5000 টাকায় হবে। তোমাকে এদিকে ভাতা দিয়ে দেবে 1000 টাকা প্রতি মাসে, এদিকে 5000 টাকা শিক্ষা থেকে তুলে নেবে তোমার কাছ থেকে। টুপি পড়ানো একদিক দিয়ে, বুঝেছো? নিজের জায়গাকে রাখার জন্য যে পলিটিক্সটা খেলতে হয়, ওই পলিটিক্স এরা খেলছে। নিজের জায়গাকে টিকে রাখার জন্য যে পলিটিক্স খেলতে হয়,
রাজনীতিবিদ হিসেবে দারুণ ফর্মে আছে, কিন্তু ভবিষ্যৎ মানুষের ক্ষতি হচ্ছে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। বলো আর কে কি বলছো? স্যার বলতে চাইছি যে প্রাইমারি টেটটা যখন দিয়েছিলাম 2 মাসের মধ্যে নিজের প্রতি একটা কনফিডেন্স এসেছিল, এবার ইন্টারভিউর জন্য স্যার তৈরি করে দিন সেই মতোই, যেন ওই কনফিডেন্সটা রাখতে পারি। ভুলে গেছো তো অনেক কিছু। আমি ক্লাসের রেকর্ডিং তো দিয়ে দেবো বললাম, 2022-এর রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো, একটু সিরিয়াস হয়ে খাটো। দেখো এটাই জীবনের লাস্ট একটা টার্গেট, এটা মাথায় রেখে সিরিয়াসলি খাটো, হয়ে যাবে। ওকে, তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার ইচ্ছে, তার উপরে আর কিছু হতে পারে না। তোমার ইচ্ছেই তোমাকে জয় করাবে, আমি কেউ না, আমি জাস্ট রাস্তা দেখাবো। তুমি পারবে, তোমার মধ্যে সেই জেদটা থাকতে হবে। কেন পারবো না? আমি এতজনের মধ্যে, দেখো তুমি একবার ভেবে দেখো, 6 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে 1.5 লাখ ক্যান্ডিডেট পাস করেছে, মানে প্রায় হিসেব করে দেখেছিলাম 24.76% স্টুডেন্ট পাস করেছে, তার মধ্যে তুমি আছো। তার মানে তুমি কম কিছু নয়। তুমি এটা নিজেকে বিশ্বাস করতে শেখো যে তুমি কম কিছু নয়। তুমি যদি 4.5 লাখ স্টুডেন্টকে কাটিয়ে 1.5 লাখের মধ্যে জায়গা করে নিতে পারো, তাহলে কেন তুমি পারবে না? 100 জনের মধ্যে 76 জনকে টপকে 24 জনের মধ্যে তুমি জায়গা করে নিয়েছো, তাহলে তুমি 10 জনের মধ্যে কেন করতে পারবে না একজনের জায়গা? অবশ্যই পারবে, খাটো হয়ে যাবে। ওকে, হ্যাঁ স্যার। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুখে থেকো। গুড নাইট স্যার। গুড নাইট। হ্যাঁ স্যার।